হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? আচ্ছা, হ্যাঁ গুড স্যার। গুড ইভিনিং স্যার। আচ্ছা, চল আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে যেহেতু এটা ছাড়া কিছু করা যাবে না, এটা ছাড়া অন্য চ্যাপ্টার পড়া খুব মুশকিল ব্যাপার। মানে এমন একটা লেভেলে আমরা পড়াশোনা করছি যে সেখানে থার্মোডাইনামিক্সের ইউজ ছাড়া কিন্তু চলবে না। বিভিন্ন জায়গায় কিন্তু থার্মোডাইনামিক্সের ইউজ আছে, তো আমাদের থার্মোডাইনামিক্সটা পড়তে হবে ভালো করে। এবং শুধু এই চ্যাপ্টারের জন্য নয়, বাকি অন্য চ্যাপ্টারের জন্যও কনসেপশনটা জরুরি ফার্দার পড়াশোনা করার জন্য। আর এমনিতে থার্মোডাইনামিক্স থেকে কোশ্চেন মাস্ট, সবসময় কোশ্চেন আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো আমরা থার্মোডাইনামিক্সটা কিন্তু স্টার্ট করছি আজকে। আমি প্রত্যেকটা ছোটখাটো জিনিস নিয়ে ডিসকাস করব, প্রত্যেকটা কথা বলবো। একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আমাদের এখানে সিলেবাসে বোর্ডসের চাইতে আরো অনেক কিছু রয়েছে, অনেক এক্সট্রা জিনিসপত্র রয়েছে। নিটের সিলেবাসে এবং জয়েন্টের সিলেবাসে দুটোতেই এক্সট্রা রয়েছে। তো আমি আশা করব যে তোরা মানে না বুঝতে পারলে নিশ্চয়ই আমাকে কমিউনিকেট করবি, নিশ্চয়ই আমাকে বলবি, না হলে কিন্তু যখন কোশ্চেনে অ্যান্সার করতে যাবি তখন কিন্তু প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে সেগুলো আমি বলতে বলতে যাব, সেগুলো নিয়েও আমরা ডিসকাস করব। তো চল আমরা শুরু করি আজকের ক্লাস, থার্মোডাইনামিক্স লেকচার 1 আজকে। তো আজকে আমরা ফার্স্ট থার্মোডাইনামিক্সের যে প্রথম যে একটা পার্ট সেটা আমরা পড়াবার চেষ্টা করছি। সেখানে আজকে কি কি আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, প্রথম কথা, থার্মোডাইনামিক্স কি সেটা অবশ্যই আমাদের ডিসকাশনের মধ্যে থাকবে। হোয়াট ইজ থার্মোডাইনামিক্স, খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা, যে থার্মোডাইনামিক্স এই টার্মটা নিয়েই কিন্তু সব যাবতীয় কিছু। এবং এটা নিশ্চয়ই তুই জানিস যে আমাদের বেশ কিছু প্রসেস, যেরকম তুই দেখতে পাচ্ছিস যে একটা বাঁদিকের একটা এই ছবিটায় দেখতে পাচ্ছিস লেফটে, এটা হচ্ছে গাড়ির একটা মেশিনের ছবি, যেখানে কিনা আমরা কিছু ফুয়েল থাকে এবং সেই ফুয়েল গুলো বার্ন করে কিন্তু এনার্জি ডেভেলপ করা হয়। গাড়ি কেন যায়? গাড়ি যাওয়ার জন্য কিন্তু এনার্জি দরকার। তো সেই এনার্জিটা কোথা থেকে পায়? অবশ্যই কিন্তু ফুয়েল থেকে পায়, ডিজেল বা পেট্রোল বা যা ফুয়েল ইউজ করা হয় সেটার থেকে পায়। তো সেটা কিন্তু একটা থার্মোডাইনামিক প্রসেস, এবং এই প্রসেসের ওয়ার্ক ডান রিলেটেড ব্যাপারও আমাদেরকে পড়তে হবে। 2 নম্বর কথা, ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে যে এখানে কিন্তু জলকে স্টিমে কনভার্ট করা হয়, তার এনার্জিটা দিয়ে কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম যে ইলেকট্রিসিটি জেনারেট করা হয়, সেই ইলেকট্রিসিটি জেনারেট করার যে প্রসিডিওর, যে প্রসেস, সেটাও কিন্তু একটা থার্মোডাইনামিক প্রসেস। তো এটাও কিন্তু থার্মোডাইনামিক্সের সাথে কোরিলেটেড। নিচের যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা এসি মেশিনের প্রসেস, যেখানে কিনা অ্যাটমসফিয়ারিক এয়ার নেওয়া হচ্ছে, তাকে কিন্তু ঠান্ডা করা হচ্ছে জুল থমসন কুলিং এফেক্ট দিয়ে, এবং কুলিং এফেক্ট দিয়ে ঠান্ডা করে আমরা এসি মেশিন, যেটা ঠান্ডা হাওয়া পাই গরমকালে ঘর ঠান্ডা করার জন্য। তো সেটার কুলিং যে প্রসিডিওর, কুলিং যে এফেক্ট, সেটাও কিন্তু থার্মোডাইনামিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারিস। তো এই সমস্ত পার্টের সাথে যে ব্যাপারগুলো জড়িত, যে থার্মোডাইনামিক্সের যে জিনিসপত্রগুলো জড়িত, সেগুলো নিশ্চয়ই আমরা পড়বো, কারণ তবেই তো ব্যাপারটা ইন্টারেস্টিং লাগবে। এখানে কিন্তু বোর্ডসের যে থার্মোডাইনামিক্স, তার সাথে কিন্তু এখানে একটু আলাদা রয়েছে অ্যাপ্লিকেশন বেস থার্মোডাইনামিক্স। সেখানে অনেক অ্যাপ্লিকেশন বেসড যে থার্মোডাইনামিক্স, সেই থার্মোডাইনামিক্সে কিন্তু অনেক অনেক বেশি করে আমরা সমস্ত বিষয়টা নিয়ে ডিসকাস করব। তো চল আমরা শুরু করি সেটা নিয়ে পড়াশোনা। তো আমরা আজকের যে ডিসকাশন, সেই ডিসকাশন থার্মোডাইনামিক্সের যে ব্যাপার নিয়ে পড়ব সেটা হচ্ছে থার্মোডাইনামিক টার্মস অ্যান্ড বেসিক কনসেপ্ট। প্রথমত এটা আমরা পড়ব। দ্বিতীয়ত হিট অ্যান্ড ওয়ার্ক,
হিট এবং ডিফারেন্ট ফর্মস অফ ওয়ার্ক, এবং ওয়ার্ক পড়তে গিয়েই কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে, যেটা আমি যার অনেক কিছুই আমরা আমরা বোর্ডসের ক্লাসে পড়িয়েছিলাম, তবুও সেখানে অনেক কম পড়ানো হয়েছিল। কনসেপশনে আরো কিছু ক্লিয়ারিটি এখানে থাকবে, আরো বেশ কিছু পড়তে হবে। তো ওয়ার্ক ডান, ডিফারেন্ট ওয়ার্ক ডান প্রসেস আজকে পড়লে তুই বুঝতে পারবি যে ওয়ার্ক ডান প্রসেসটা ঠিক কেমন, এক্স্যাক্টলি কিরকম ধরনের থার্মোডাইনামিক্সের সাথে কিভাবে কোরিলেটেড, টোটাল ব্যাপারটা আমি বোঝাবার চেষ্টা করব। তো চল আমরা উইদাউট ওয়েস্টিং টাইম আমরা শুরু করে দিই থার্মোডাইনামিক্সের লেকচার 1। তো প্রথম কথা হচ্ছে যে থার্মোডাইনামিক্সে আমাদের কি পড়া হবে, কতটা পড়া হবে, সেই ব্যাপারটা নিয়ে প্রথমে আলোচনা করা, সেটা হচ্ছে স্কোপ অফ থার্মোডাইনামিক্স। স্কোপ অফ থার্মোডাইনামিক্স এর মধ্যে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে স্কোপ অফ থার্মোডাইনামিক্সকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথমত একটা পার্ট, সেটা হচ্ছে কি না, হিট টু ওয়ার্ক কনভার্সন। সবসময় থার্মোডাইনামিক্স পড়তে গেলে এই ব্যাপারটা কিন্তু সবসময় থাকবে, হিট থেকে ওয়ার্কে কনভার্সন, মানে ওয়ার্ককে হিটে কনভার্ট করা যায়, হিট থেকে ওয়ার্ক ইন্টার কনভার্টেড করা যায়, যেহেতু বোথ আর দ্য ফর্মস অফ এনার্জি। কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ হিট, টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি, সেটাকে কি পুরোপুরি ওয়ার্কে কনভার্ট করা যায়? ক্যান ইউ কনভার্ট টোটালি হিট ইনটু ওয়ার্ক অর এনার্জি ইনটু ওয়ার্ক? প্রশ্নটা থেকেই গেল। আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে টোটাল এনার্জি কি ওয়ার্কে কনভার্ট করা সম্ভব, বা কি পরিস্থিতিতে সম্ভব, সেটা কিন্তু থার্মোডাইনামিক্স এর উত্তর দেবে। নেক্সট, ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন। দেখ, আগে ঝাঁপিয়ে পড়ে একটা রিয়াকশন করার চেষ্টা করা বৃথা। আগে দেখতে হবে যে সেটা কি আদৌ হওয়া সম্ভব। ফিজিবিলিটি মানে কি, হওয়াটা কি সম্ভব। ফিজিবল, ফিজিবল মানে হচ্ছে যে কোনো একটা কেমিক্যাল প্রসেস সেটা কি হতে পারে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব, ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল প্রসেস। এবং সেখানে কিন্তু গিবসের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু আমরা পড়ব। গিবসের কনসেপ্ট, সেখানে ফিজিবিলিটি অফ এ কেমিক্যাল প্রসেস, সেটা আমাদের পড়া হবে। আর কি, আর একটা হচ্ছে ডাইরেকশন অফ চেঞ্জ। ডাইরেকশন অফ চেঞ্জ মানে কি, সবসময় একটা প্রসেস কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে ভালোবাসে, ইকুইলিব্রিয়াম প্রসেসটাই কিন্তু সে অ্যাটেন্ড করার চেষ্টা করে। থার্মোডাইনামিক্সে কত রকমের ইকুইলিব্রিয়াম আছে সেটা আমি বলবো, কিন্তু আপাতত তুই বোঝার চেষ্টা কর যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করার জন্য প্রসেসটা কোন দিকে যাবে, ফরওয়ার্ড দিকে যাবে কি ব্যাকওয়ার্ড দিকে যাবে। দেখ, ইকুইলিব্রিয়াম যেদিকে সেদিকে যাবে, ইকুইলিব্রিয়ামের দিকে যাবে। তো আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কোন দিকে গেলে ইকুইলিব্রিয়ামের দিকে পৌঁছবে, মানে ডাইরেকশন অফ চেঞ্জ, যে বিষয়টাও নিয়ে আমরা এখানে আলোচনা করব। এবং ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়েছি, কিন্তু থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কি সে কথাও আজকে আমি তোকে বলবো। তো সমস্ত কথাই আজকে আলোচনা হবে। তো স্কোপ আমাদের থার্মোডাইনামিক্সে এইটুকু। থার্মোডাইনামিক্স দিয়ে অনেক কিছু জানা যায় না, সেটা আমরা পরে আসবো, যে কত কিছু আমাদের লিমিটেশনস রয়েছে। কিন্তু আপাতত আমরা প্রথমে স্কোপের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। এবার থার্মোডাইনামিক্সের মধ্যে তিনটে জেনারেল পার্ট নিয়ে আমরা এখানে পড়বো। একটা হচ্ছে ফার্স্ট ল, একটা হচ্ছে থার্মোকেমিস্ট্রি, আর একটা হচ্ছে সেকেন্ড ল। কেউ কেউ হয়তো বলবে যে জিরো এথ ল এটা পড়বো না। হ্যাঁ, নিশ্চয়ই পড়বো, জিরো এথ ল পড়বো, কিন্তু তার বেসিক অ্যাপ্লিকেশন কিছু নেই। বেসিক অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ব্যাপার নেই, জিরো এথ ল বলাও যা, না বলাও তাই। সবাই বলবে যে থার্ড ল, থার্মোডাইনামিক্সের থার্ড ল, সেটা পড়বো না। নিশ্চয়ই আমি পড়াবো, জিরো এথ ল পড়াবো, থার্ড ল পড়াবো, থার্মোডাইনামিক্সের কোনা কোনা আমি তোকে পড়াবো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে জিরো এথ ল বা থার্ড ল, এর থেকে কোনো কোশ্চেনও আসে না, এবং এটা আমরা পড়বো জাস্ট, কিন্তু এর অ্যাপ্লিকেশনও কিন্তু সেরকম কিছু নয়। তো সেটা নিয়ে আমরা খুব একটা বেশি ডিটেলে চিন্তা ভাবনা করবো না। রাদার ফার্স্ট ল, থার্মোকেমিস্ট্রি এবং সেকেন্ড ল, এইভাবেই আমরা পড়াটা চালাবো। জিরো এথ ল এবং থার্ড ল আমি কিন্তু বলে দেবো যে এই ল এই আছে, থার্ড ল এই আছে, আমি তোকে স্টেটমেন্ট বলবো, এবং সেটাই আর কি ডিটেলে আমি বলবো। কিন্তু তার অ্যাপ্লিকেশন কিন্তু খুবই ফিবল, খুবই দুর্বল, সেটা আমরা যথাসময়ে বলবো। তো আপাতত আমি শুরু করছি। কিছু শুরু করার আগে আমি একটা
প্রশ্ন একটা জিজ্ঞাসা করতে চাই। দেখ, থার্মোডাইনামিক্সে আমরা জানি যে ওয়ার্ক খুব একটা ইম্পর্ট্যান্ট একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি। ওয়ার্ক, এটা আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওয়ার্ক এবং ওয়ার্ক রিলেটেড। তো এখন আমি একটা সিম্পল প্রশ্ন শুধু জানতে চাই তোদের কাছ থেকে, যে তোরা কি অবস্থায় থার্মোডাইনামিক্সটাকে ভাবছিস। তোদের স্টেট লেভেলটা জানার জন্য আমাকে কিন্তু একটা প্রশ্ন করতে হচ্ছে। আমি প্রশ্নটাকে এইভাবে রাখছি, ফর এ প্রসেস ডেল্টা ভি ইকুয়ালস টু 0, for a process delta v equals to 0, work done for this process এতে work done greater than 0, b তে work done less than 0, c তে work done equals to 0, বা d তে none of these। তো আমি একটা সিম্পল প্রশ্ন করেছি, একটা থার্মোডাইনামিক্সের খুবই একটা বেসিক কোশ্চেন, যে ভলিউমের চেঞ্জ হয়নি, ডেল্টা ভি ইকুয়ালস টু 0। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটায় ওয়ার্ক ডান কি হবে, গ্রেটার দ্যান 0, না লেস দ্যান 0, না ইকুয়াল টু 0, নাকি এদের কোনোটাই নয়? আমাকে একটু অ্যান্সার দিয়ে বা কমেন্ট বক্সে কেউ লিখতে পারিস, কেউ না বললেও চলবে, চ্যাট বক্সে যদি তুই লিখে দিতে পারিস তাহলেও হবে, যে তুই কোন অপশনটা বলছিস, এ বি সি না ডি। এটা বল, কোনো টাইমার কিছু ব্যাপার নেই, তুই আমাকে বল যে এটা আমি একটা সিম্পল প্রশ্ন করলাম, যে আমার আলোচনাটা কত দূর পর্যন্ত আমি করব সেটা জানানোর জন্য। তো আমাকে কেউ অ্যান্সার দিয়েছে, তো আচ্ছা, শ্রীযুক্তা বলেছে যে এটা অ্যান্সার সি দিয়েছে। তো যাকে, অন্য সকলের কি বক্তব্য আমার জানা নেই, অন্য সকলের বক্তব্য আমার জানা নেই। তবে আমি এই প্রসঙ্গে আমি ডিটেলে আসব। শুধু একটা কথাই বলতে পারি, যে এটা কিন্তু সি অ্যান্সার নয়, ডাব্লিউ ইকুয়ালস টু 0 এটা আমরা বলতে পারি না। এই জায়গাটাতেই কিন্তু স্টুডেন্টদের কনসেপশনের গোলমাল, কারণ বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু, যারা হয়তো বলেনি, ও হয়তো বলেছে, কিন্তু যারা হয়তো বলেনি হয়তো মনে মনেও হয়তো ভাবছে যে কেউ একটা ডি বলে দিল আর কি, না, ডিও না, ডিও না, নান অফ দিস, এটাও কিন্তু বলেছে, কিন্তু এটাও না। আস্তে আস্তে তুই বুঝতে পারবি, এরকম ভাবে আন্দাজে বলার কোনো মানে নেই। আমি 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 সবটাই বলবো, ডিটেলে বলবো। তো এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলছি সেটা আপাতত আমি বলছি, পরে আমি ডিটেলে যাচ্ছি। এই প্রশ্নের উত্তর কি হতে পারে না, এই প্রশ্নের উত্তর এ হতে পারে, বিও হতে পারে, সিও হতে পারে, এ বি সি তিনটেই হতে পারে, তিনটেরই পসিবিলিটি আছে। এখানে সিও অ্যান্সার হবে, এও অ্যান্সার হবে, বিও অ্যান্সার হবে, ডি কোনো মতেই হবে না। সি অ্যান্সার যদি কেউ বলে তাহলে সে পার্টলি কারেক্ট, কিন্তু ওটাকে কারেক্ট বলা যায় না, কারণ কনসেপশনে গোলমাল আছে, যার জন্য এই ব্যাপারটা হয়েছে। আমি একটা কথা বলছি, একটু ব্যাকগ্রাউন্ডে গিয়ে কথাটা বলছি, আগে তুই শোন, তারপরে আমি তোকে বলবো যে কেন এই গন্ডগোলটা হচ্ছে। বেসিক্যালি অনেকেই ডেল্টা ভি আর ডিভির মধ্যে কোনো পার্থক্য বোঝে না। ডেল্টা ভি আর ডিভির মধ্যে সেই অর্থে পার্থক্য বোঝে না। সবাই ভাবে যে ডেল্টা ভি মানে হচ্ছে বড় চেঞ্জ, আর ডিভি মানে খুব একটা স্মল চেঞ্জ, যা কিনা ম্যাথমেটিক্যালি তাই বোঝায়। ডেল্টা ভি মানে একটা বড় ওয়াইড রেঞ্জে চেঞ্জ,
আর ডিভি মানে হচ্ছে খুব স্মল চেঞ্জ। আসলে কিন্তু তা নয়। আমি তোকে বলছি ডিভি এবং ডেল্টা ভি এই চেঞ্জটার মধ্যে ডিফারেন্স কি। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম সবসময় মনে রাখবি যে পি এক্সটার্নাল প্রেসার ইনটু কি ডিভি। যদি ডিভি ইকুয়ালস টু 0 হয় তাহলে ডাব্লিউ ওয়ার্ক ডান ইকুয়ালস টু মাইনাস পি এক্সটার্নাল ইনটু 0 করলে 0 হয়। কিন্তু এটা ডিভি ইকুয়ালস টু 0, ডিভি ইকুয়ালস টু 0 হলেই যে ডিভি ইকুয়ালস টু 0 হলেই ডিভি ইকুয়ালস টু 0 হলেই যে ডেল্টা ভি ইকুয়ালস টু 0, ডেল্টা ভি ইকুয়ালস টু 0 হলেই যে ডিভি ইকুয়ালস টু 0 হবে এরকম কোনো কথা নেই। কেন? আমি তোকে একটা গ্রাফে দেখাচ্ছি, গ্রাফে দেখিয়ে তোকে বলছি যে ডিভি এবং ডেল্টা ভি এর মধ্যে ডিফারেন্স কি আছে। দেখ, এখানে আমি প্রেসারের সাথে ভলিউমের একটা গ্রাফ করেছি। এই গ্রাফটা এরকম ভাবে করা হয়েছে যে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট এ এবং বি থেকে যাচ্ছে, এ থেকে বিতে একটা প্রসেস চলছে, এ থেকে বিতে যাচ্ছে। এ থেকে যদি বিতে যায়, এ থেকে যদি বিতে যায় একটা প্রসেস এ থেকে বিতে যাচ্ছে, তো এ অবস্থায় তার ভলিউম কত না V1 এবং বি অবস্থায় এটা যাই রাখা থাকুক না কেন এখানেও কিন্তু ভলিউম কি V1, তাহলে ডেল্টা ভি কি 0। কিন্তু ঘটনা হচ্ছে যে মাঝখানে যে এই চেঞ্জগুলো কমেছে বেড়েছে, এই যে চেঞ্জগুলো হয়েছে, এই সমস্ত চেঞ্জ হয়েছে, এগুলো কি, এগুলোকে বলে ডিভি, এগুলোকে বলে ডিভি। তো ছোট ছোট স্মল যে চেঞ্জগুলো হয়েছে সেগুলোকে বলে ডিভি। ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেট সেটা এক হতে পারে, কিন্তু মাঝখানে ডিভি চেঞ্জ হতে পারে। তাহলে ডিভির তো এখানে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, ডিভির এখানে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে, ডিভির ভ্যালু পাওয়া যাচ্ছে, ডিভির ভ্যালু পাওয়া যাচ্ছে। এই ডিভির ভ্যালুগুলো যদি পাওয়া যায় তাহলে সেখানে তো ওয়ার্ক ডান 0 হবে না। তার মানে ডিভি এর ভ্যালু 0 না হলে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়ার্ক ডান 0 হবে না। ডিভির ভ্যালু 0 হতে পারে। কিভাবে 0 হতে পারে আমি তোকে দেখাচ্ছি। যদি প্রেসার ভলিউম এরকম করে যদি কখনো আঁকা থাকে, এরকম স্ট্রেট লাইন, ধর আমি ভালো করে আঁকছি, স্ট্রেট লাইনটা ঠিক বুঝতে পারছিস না তোরা, যদি তুই এইভাবে, এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে ধর প্রেসার, এটা হচ্ছে প্রেসার, কিন্তু ভলিউম কোনো সময় কিন্তু চেঞ্জ করেনি। এই অবস্থায় ডেল্টা ভিও 0 এবং ডিভিও 0, এই অবস্থায় কিন্তু ডিভি ডেল্টা ভি দুটোই 0। কিন্তু যখন কোনো প্রসেস এরকম বা এরকম করে যাচ্ছে তখন ইনিশিয়াল এবং ফাইনাল যদি একই হয়, ইনিশিয়াল এবং ফাইনাল যদি একই হয়, ডেল্টা ভি মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সেটা যদি একই হয় তাহলে ডেল্টা ভি ইকুয়ালস টু 0। কিন্তু সেটা ইনিশিয়াল ফাইনাল এটার ক্ষেত্রে একই হয়েছে বা এটার ক্ষেত্রেও একই হয়েছে, কিন্তু ডিভি ভ্যালুগুলো তো চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা ডিভি ভ্যালু চেঞ্জ হয়েছে। ডিভি মানে ওই প্রসেসটা রান করাতে গিয়ে ছোট 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 পার্টগুলো যেগুলো, সেগুলো তো চেঞ্জ হয়েছে, সেগুলো তো 0 নয়, সেগুলো তো একটা ভ্যালু ছিল। তাহলে ডিভি ইকুয়ালস টু যদি 0 না হয় তাহলে ওয়ার্ক ডান কি করে 0 হলো? ওয়ার্ক ডান 0, সেই জন্য ওয়ার্ক ডান গ্রেটার দ্যান 0, পজিটিভ বা নেগেটিভ বা 0 সবকিছুই হতে পারে। এই ব্যাপারটা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। ইজ ইট ক্লিয়ার অর নট? নো স্যার। হ্যাঁ, আরেকবার ওই ডিভির ব্যাপারটা আরেকবার বললে হ্যাঁ ভালো স্যার, হয়। ওটা আরেকবার বললে ভালো হয়। এগুলো কারা বলছে? কোন জনসাধারণ বলছে সব কথা? আচ্ছা শোন, আমি তোকে বলছি আবার, দেখ এগুলো না, লাইনগুলো না টানাটা একটা আমার পক্ষে, না এখানে কোনো লাইন আছে কিনা দেখি, এখানে লাইন আছে, আচ্ছা ঠিক আছে, লাইন পেয়েছি, লাইন পেয়েছি।
পেয়েছি, এটা নিয়ে নি। যা বাবা, দেখতে তো পাচ্ছি না। এটা ইয়েলো করে দিই, ইয়েলো করে দিয়ে লাইন। বাহ, সুন্দর ব্যাপার, বুঝলাম। তো দেখ, এখানে আমি প্রেসারের সাথে ভলিউমের কার্ভ করছি। আমি এটা একটা কার্ভ, আর একটা কার্ভ আমি দেখাচ্ছি তোকে, এদিকে করে দিলাম। আর একটা কার্ভ তোকে দেখাচ্ছি, আর একটা কার্ভ তোকে দেখাচ্ছি এরকম, আর একটা কার্ভ তোকে দেখাচ্ছি এরকম। তিনটে কার্ভ দেখাচ্ছি, সবই প্রেসার ভলিউমের জন্য। বোঝো ঠেলা চলে গেল। উফ, দাঁড়া, আচ্ছা এটাকে একটু, আচ্ছা এবারে হচ্ছে দেখ, আমি কি করছি না, এখানে একটা প্রসেস করাচ্ছি এরকম, মানে এটা হচ্ছে ভি ইনিশিয়াল, ভি ফাইনাল, এটা একই ভ্যালু, ইনিশিয়াল এবং ফাইনাল এটা একই ভ্যালু। এটা এরকম করে দিচ্ছি। আচ্ছা, এটা এরকমই রাখছি, এটা এরকমই রাখছি, এটাও ভি ইনিশিয়াল, ভি ফাইনাল, এটা এরকম অ্যারো দিচ্ছি। আর আরেকটা দিচ্ছি আমি সোজা এরকম করে টানছি একটা লাইন, এটা ভি ফাইনাল, ভি ইনিশিয়াল। এবারে কথাটা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে এখানে এই যে কার্ভটা, এই যে 3 নম্বর কার্ভটা, এটা 1 নম্বর কার্ভ, এটা 2 নম্বর কার্ভ, এটা 3 নম্বর কার্ভ। এটা 3 নম্বর কার্ভ। তো এই যে তিনটে কার্ভের মধ্যে সবগুলোতেই ডেল্টা ভি এর ভ্যালু 0। ডেল্টা ভি মানে কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে সবই তো ফাইনাল আর ইনিশিয়াল একই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই ডেল্টা ভি এর ভ্যালু 0, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ডিভি, ডিভি মানে কি? একটার সাথে তার পরের ছোট্ট একটা অংশ বা তার পরের ছোট্ট একটা অংশ, এই পার্টগুলো, এগুলোকে বলে কি? ডিভি। ডিভি ইকুয়ালস টু 0 কখন? শুধুমাত্র এই 3 নম্বর কার্ভেই ডিভি ইকুয়ালস টু 0, কারণ অন্য জায়গায় ভি এর চেঞ্জ হয়েছে। দেখ, ভি এর চেঞ্জ হয়েছে, এগুলোতে ডিভি ইকুয়ালস টু 0 নয়। এটাতেও কিন্তু ডিভি ইকুয়ালস টু 0 নয়, ডিভি নট ইকুয়ালস টু 0, এটাতেও ডিভি নট ইকুয়ালস টু 0। ফাইনাল ইনিশিয়াল এক হওয়া মানে ডেল্টা ভি ইকুয়ালস টু 0, কিন্তু মাঝখানে যদি কিছু চেঞ্জ হয় সেগুলোকে বলে ডিভি। তো ডিভি যদি কখনো 0 হয়, ডেল্টা ভি অবশ্যই 0 হবে।
কিন্তু ডেল্টা ভি জিরো হলেই যে ডিভি জিরো হবে তার কোনো মানে নেই, সেটা হতেও পারে নাও হতে পারে। তো এই যে তিনটে প্রসেস, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এতে কি ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে মাইনাস পি ইন্টু ডিভি, এটাকে বলে ওয়ার্ক। এক্সটার্নাল প্রেসারের এগেনস্টে যতখানি ভলিউমের চেঞ্জ হয় তাকে বলে ওয়ার্ক। আমি পরেও আবার পড়াচ্ছি, আমি শুধু একটা জিনিস জানতে চেয়েছি যে এটা তোদের ক্লিয়ার আছে কিনা। তো এখানে ডিভি একটাই ক্ষেত্রেই জিরো, এই যে ডিভি এখানেই জিরো, বাকি এখানে কিন্তু জিরো নয়, এখানে কিন্তু জিরো নয়, কিন্তু ডেল্টা ভি ইকুয়ালস টু জিরো। তাই এখানেও কিন্তু ওয়ার্ক ডান জিরো হবে না, এখানেও ওয়ার্ক ডান জিরো হবে না, কিন্তু এখানে ওয়ার্ক ডানটা জিরো হবে। কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে তুই এখনই বুঝতে পারবি না, আমি তোকে পরে বোঝাচ্ছি, কারণ এখনই প্রথমেই এতটা বুঝিয়ে দিলে তুই বুঝতে পারবি না। এটুকুকে বুঝতে পেরেছিস যে ওয়ার্ক ডান সব ক্ষেত্রে জিরো হবে না, এটুকু কি ক্লিয়ার? কি ক্লিয়ার নয়? আমাকে আগে এটা বল। ক্লিয়ার What- স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। পরিষ্কার ব্যাপার যে ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের মধ্যে ডিফারেন্সটা যদি জিরো হয় তাহলেই যে ওয়ার্ক ডান জিরো হবে তার কোনো মানে নেই, কারণ ওয়ার্ক ডান কেউ স্টেপ ওয়াইজ করতে পারে, অল্প 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 করে ওয়ার্ক করতে পারে। তো যদি প্রত্যেকটা স্টেপেই যদি ডিভির কোনো চেঞ্জ না হয় তাহলে জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো, তখন জিরো হবে। কিন্তু মাঝখানে মাঝখানে যদি কিছু কিছু ওয়ার্ক হতে থাকে তাকে অ্যাড করলে টোটালটা জিরো হবে না। কেন হবে না? তুই বলতে পারিস যে প্লাস মাইনাস করে জিরো হয়ে যাবে, কিন্তু জিরো হবে না। আমি তোকে পরে বোঝাচ্ছি, তুই এতটাও মাথায় নিতে পারবি না এখন, কারণ থার্মোডাইনামিক্সটা এত সোজা নয়। তুই ইনিশিয়াল ব্যাপারটা দেখেই তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমি বুঝে গেছি যে তোকে কতখানি পড়াতে হবে, সেটা বোঝার জন্যই আমি এটা করলাম। তো আমি এটা প্রশ্ন তোকে জিজ্ঞাসা করিনি, জাস্ট আমি জানতে চাইলাম যে কি ব্যাপারটা তুই ভাবছিস, সেই ব্যাপারটার জন্য আমি এটা বললাম। তো যাকে আমরা সেই ব্যাপারটায় চলে আসি, যে যে জায়গাটা ছিলাম সেখানটায় চলে এলাম। তো এখানে আমি বেসিক্যালি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি না, এখানে তুই ওয়ার্ক ডানের ব্যাপার ছাড়, আগে তুই দেখ যে সিস্টেম, সারাউন্ডিংস এবং বাউন্ডারি এই তিনটে টার্মিনোলজির মানে কি বোঝার চেষ্টা কর। সিস্টেম, সারাউন্ডিংস এবং বাউন্ডারি এই তিনটে টার্মের মানে কি? অ্যাকচুয়ালি তিনটে টার্মের মানে হচ্ছে সিস্টেম, যেটা কিনা কোনো কিছু প্রসেস যেখানে এক্সিকিউট করা হচ্ছে, যেখানে কিছু ঘটছে, দ্যাট ইজ কল্ড সিস্টেম। আর তার বাইরে যা কিছু আছে সারাউন্ডিংস। কিন্তু একটা জিনিস এখানে আমার বলা দরকার, সারাউন্ডিংস মানে থার্মোডাইনামিক্সে বলা হয় ইমিডিয়েট সারাউন্ডিংস। ইমিডিয়েট সারাউন্ডিংস মানে কি? বইতে লেখা আছে যে সারা ইউনিভার্স হচ্ছে সারাউন্ডিংস, কিন্তু কনসেপশনে কিন্তু তা নয়। কনসেপশনে হচ্ছে যদি কলকাতায় খুব গরম পড়ে তার এফেক্টটা দিল্লিতে পড়বে না। সিস্টেমের কোনো চেঞ্জ করলে যে সারাউন্ডিংসের ওপরে তার এফেক্ট পড়ে সেটাকেই বলে তার সারাউন্ডিংস। যে পার্টে তার এফেক্ট পড়ে, সিস্টেমের জন্য পার্টেতেই কোনো এফেক্ট পড়ে। আজকে যদি ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হয়, তার ময়েশ্চারের কন্টেন্টটা কিন্তু এখানে এসে কিন্তু কোনোভাবেই সেটা প্রবলেম ক্রিয়েট করবে না, বা তার এফেক্টটা আমরা পাবো না। সেই জন্যে সিস্টেমের বাইরে সারা পৃথিবীতে যা আছে তার সারাউন্ডিংস, এই কথাটা কথার কথা, এটা থিওরিটিক্যাল কথা, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার হচ্ছে যে সিস্টেমে যদি তুমি কোনো কিছু চেঞ্জ করো তাহলে যেটা এফেক্ট পড়ে, যে জায়গায় এফেক্ট হয় তাকেই বলে সারাউন্ডিংস। সেটা হচ্ছে ইমিডিয়েট সারাউন্ডিংস। ইমিডিয়েট সারাউন্ডিংস মানে আমি এই ইয়েলো কালি দিয়ে একটা গোল গোল করে এঁকে দিলাম। তুই বইতে কি ডেফিনেশন আছে না আছে সেটা ব্যাপারে আমি উৎসাহী নই, আমি চাই যে তুই কনসেপশনটা ক্লিয়ার কর। কারণ এসব বইতে লেখা আছে যে সারা ইউনিভার্স, তুই যে কোনো বইতে যে কোনো বই খুলে দেখবি, এবং আমরা বোর্ডসেও তা পড়াই। কিন্তু তুই যখন এন্ট্রপি পড়তে যাবি বা এসব পড়তে যাবি তখন কিন্তু সারাউন্ডিংসের ওই কনসেপশনে তুই নিটের প্রশ্ন বা জয়েন্টের প্রশ্ন অ্যান্সার করতে পারবি না, আমি গ্যারান্টি দিচ্ছি। সেই জন্য তুই বি সাবধান, বি কেয়ারফুল, যে এই ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে সিস্টেমে যদি ধর একটা টেস্ট টিউবে একটা এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে, তো সেখান থেকে হিটটা বেরোচ্ছে, তো হিটটা কোথায় যাবে? সারাউন্ডিংসে যাবে। সারাউন্ডিংস মানে কি? সারাউন্ডিংস মানে এমন নয় যে তুই এখানে একটা টেস্ট টিউব নিয়ে রিয়াকশন করছিস আর তার হিটটা নিউ ইয়র্কে চলে যাবে, এরকম নয়।
তোর ওই টেস্ট টিউবের কাছাকাছি যে একটা জায়গা, সেই জায়গাটাই হচ্ছে কি সারাউন্ডিংস। এবং বাউন্ডারি, বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে হচ্ছে সিস্টেম এবং সারাউন্ডিংস কে সেপারেট করছে, যেটা তাকে বলে বাউন্ডারি। সিস্টেম এবং সারাউন্ডিং সবসময় যে কোনো রিয়েল বাউন্ডারি দিয়ে সেপারেট করবে এরকম নয়। রিয়েল বাউন্ডারি নাও হতে পারে, ইমাজিনারি বাউন্ডারিও হতে পারে, ইমাজিনারি বাউন্ডারিও হতে পারে, রিয়েল বাউন্ডারিও হতে পারে। যেরকম ধর আমি ধর আমার কাছে একটা এরকম বোতল রয়েছে, বোতলে জল রয়েছে। তো আমি এই 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 যে দেয়ালগুলো রয়েছে, এই যে চারিদিকে যে দেয়ালগুলো রয়েছে, এটা হচ্ছে রিয়েল বাউন্ডারি, যেটা ধরে রয়েছে। কিন্তু এই মাথার যে পার্টটা, যেখানে এই বোতলের ঢাকনাটা ছিল, এই ঢাকনাটা আমি সরিয়ে দিলাম, এই ঢাকনাটা আমি সরালাম। ঢাকনাটা সরানোর পরে এখানেও কিন্তু একটা বাউন্ডারি রয়েছে, কারণ এই জায়গাটা কিন্তু এটা রিয়েল না, এটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। তুই বুঝতে পারছিস যে বোতলটা এই পর্যন্ত রয়েছে, কিন্তু বোতলটা এই পর্যন্ত থাকলে কি হবে? সেখানে কোনো রিয়েল আমার হাত দিয়ে আটকাচ্ছে এরকম ধরনের কোনো বাউন্ডারি নেই। তাহলে এই জায়গাটা হয়ে গেল কি রিয়েল নয়, এটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। এখানে আমার হাত ঢুকে যাচ্ছে, ইত্যাদি ঢুকে যাচ্ছে, তো এটা হচ্ছে একটা ইমাজিনারি বাউন্ডারি। তো সেই জন্য বাউন্ডারি কিন্তু সবসময় যে রিয়েল হবে এরকম কথা নেই, বাউন্ডারি কিন্তু ইমাজিনারিও হতে পারে। সেটা ইমাজিনারি, তার বোতলটার উপর ঢাকনাটা যদি সরিয়ে দিস, তাহলে যে বাউন্ডারিটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। এরকম অনেক রকমের হতে পারে, সেটা আমি তোকে বলছি, তুই আমার কথাটা শোন। সেজন্য বাউন্ডারি কিন্তু রিয়েল হতে পারে, মানে একটা বাউন্ডারি রয়েছে, একটা দেওয়াল রয়েছে, এরকম টাইপের হতে পারে। ইমাজিনারিও হতে পারে। ইমাজিনারি মানে সেটা কোনো বাউন্ডারি অ্যাজ সাচ নেই, কিন্তু অ্যাজ ইফ যেন আছে এরকম ধরনের মনে হতে পারে। এই রিয়েল বাউন্ডারি কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে কি কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে কি? এই যে বাউন্ডারিটা, এটা 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 হয়তো এর ভিতরে যে জলটা রয়েছে, এটা বাইরে হয়তো গরম, বাইরে হয়তো আমার ঘরে হয়তো এসি চলছে, এবারে এই ভিতরের জলটা আর কি ঠান্ডা হয়ে গেল। তাহলে কি না, এটা হচ্ছে কি কন্ডাক্টিং। কন্ডাক্টিং মানে কি? ডায়াথার্মাল। ডায়াথার্মিক মানে কি? ডায়াথার্মিক মানে হচ্ছে যে তার মধ্যে দিয়ে হিট বা এনার্জি আদান প্রদান হতে পারে, ভিতর দিয়ে যেতে পারে, ভিতরে তার দিয়ে যেতে পারে। এরকম যদি হয় তাহলে ডায়াথার্মিক। এটা কন্ডাক্টিংটাকে বলা হয় ডায়াথার্মিক। ডায়াথার্মিক মানে কি? তার মধ্যে দিয়ে কিন্তু এনার্জি পাস করতে পারে, এনার্জি যেতে পারে। কিন্তু নন কন্ডাক্টিং মানে কি? মানে তার মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম ভাবে এনার্জি এদিক ওদিক যেতে পারবে না। সেই ধরনের ওয়ালকে বলা হয় অ্যাডিয়াবেটিক ওয়াল। যেরকম থার্মোফ্লাস্কের মধ্যে চা বা কফি রাখা হয়, সেটা 8 থেকে 10 ঘন্টা এরকম থাকে। তো ওটা হচ্ছে কন্ডাক্টিং। বাইরে থেকে কন্ডাক্টিং নয়, নন কন্ডাক্টিং। বাইরে থেকে কিন্তু দেয়ালের মধ্যে দিয়ে কিন্তু যাবে না, ওটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল বা অ্যাডিয়াবেটিক বাউন্ডারি ওটাকে বলা হবে। তাহলে বাউন্ডারি কিন্তু রিয়েল এবং ইমাজিনারি হতে পারে। কন্ডাক্টিং মানে ডায়াথার্মিক, মানে যার মধ্যে দিয়ে এনার্জি ফ্লো করতে পারে। নন কন্ডাক্টিং মানে অ্যাডিয়াবেটিক, যার মধ্যে দিয়ে এনার্জি ভিতরে নাও যেতে পারে, মানে যাবে না আর কি, এরকম টাইপের যদি হয় তাহলে সেটাকে বলে অ্যাডিয়াবেটিক। তো এখন আমরা এখানে কি না, সিস্টেমকে কত ভাগে ভাগ করা যায়? সিস্টেমকে 5টা টাইপে ভাগ করা যায়, 5 টাইপস। একটা হচ্ছে কি ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। আর হচ্ছে কি হোমোজেনিয়াস বেসড অন কম্পোজিশন, হোমোজেনিয়াস এন্ড হেটেরোজেনিয়াস। তো প্রথমে হোমোজেনিয়াস হেটেরোজেনিয়াস বলছি। ধর অক্সিজেন আর হাইড্রোজেনের তুই মিক্সচার রেখেছিস, তো দিস ইজ হোমোজেনিয়াস, কারণ এটাও গ্যাস এটাও গ্যাস। তো কম্পোজিশন যদি সিস্টেমে এরকম হয় যে মোর দ্যান ওয়ান গ্যাস বা লিকুইড বা সলিড সেম ফিজিক্যাল স্টেটে আছে, দ্যাট ইজ হোমোজেনিয়াস। কিন্তু হেটেরোজেনিয়াস হয়তো তুই রেখেছিস ওয়াটার, তার সাথে হয়তো আইস রেখেছিস, তাহলে ওয়াটার লিকুইড আর আইস সলিড এরকম ধরনের হতে পারে। তো হোমোজেনিয়াস হতে পারে, হেটেরোজেনিয়াস হতে পারে, ওয়াটার আইস এরকম ধরনের হতে পারে। আচ্ছা, এবারে আমি তোকে বলবো সেটা হচ্ছে যে ক্লোজড সিস্টেম, ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বলতে তো কি বোঝায় না, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। সেটা হচ্ছে যে ওপেন সিস্টেম, দেখ ওপেন সিস্টেম মানে কি? ওপেন সিস্টেম মানে হচ্ছে আমাদের এখানে যেটা লাগবে
সেটা হচ্ছে at least one imaginary boundary. ওপেন সিস্টেম সেটাই হবে যার মধ্যে কিন্তু অ্যাটলিস্ট একটা ইমাজিনারি বাউন্ডারি থাকবে। ধর এরকম একটা কন্টেনার রয়েছে, তো সেই কন্টেনারের এটা একটা বাউন্ডারি, এটাও একটা বাউন্ডারি, এটাও একটা বাউন্ডারি, কিন্তু এইখানটায় কোনো বাউন্ডারি নেই, ইমাজিনারি, ফাঁকা, এখানে ফাঁকা। এরকম যদি হয় তাহলেই কিন্তু ওপেন সিস্টেম হবে। কথাটা বোঝার চেষ্টা কর। বইতে লেখা আছে যে মাসের ট্রান্সফার হবে, এনার্জি ট্রান্সফার হবে, এসব কথা পরীক্ষায় আসবে না। তোকে কিন্তু টাইপ অফ বাউন্ডারি সেগুলো কিন্তু মেনশন করে দেবে, সেই অনুযায়ী ওপেন সিস্টেমকে আইডেন্টিফাই করতে হবে। যে ওপেন সিস্টেম সেটাই যেখানে অ্যাটলিস্ট একটা ইমাজিনারি বাউন্ডারি থাকবে। তাহলে ক্লোজ সিস্টেম মানে কোনটা? ক্লোজ সিস্টেম মানে বোঝার চেষ্টা কর। ক্লোজ সিস্টেম মানে তুই কাকে বলবি না? ক্লোজ সিস্টেম হচ্ছে সেখানে বাউন্ডারি কি হবে না, সব বাউন্ডারি কিন্তু রিয়েল হবে, প্লাস কি ডায়াথার্মিক বা কন্ডাক্টিং বাউন্ডারি। ক্লোজ সিস্টেম মানে কিরকম হবে না, সেখানে কিন্তু সবই রিয়েল, কিন্তু এটা কন্ডাক্টিং মানে মাস বেরোতে পারবে না, কিন্তু এনার্জি ট্রান্সফার হবে। সেটাকেই এইভাবে বলা হলো যে বাউন্ডারিটা থাকবে রিয়েল, কিন্তু ওয়ালগুলো হবে কি কন্ডাক্টিং। ওয়ালগুলো কিন্তু তার মধ্যে দিয়ে এনার্জি ঢুকতে বেরোতে পারবে, কন্ডাক্টিং। আর আইসোলেটেড, কত সোজা ব্যাপার দেখ। আইসোলেটেড কিরকম হবে? সেটা কিরকম হবে না, সেখানে কিন্তু বাউন্ডারি রিয়েলি হবে, প্লাস কি না এটা অ্যাডিয়াবেটিক টাইপের হবে। অ্যাডিয়াবেটিক মানে কি? অ্যাডিয়াবেটিক মানে এমন সিস্টেম যে সেখানে কিন্তু মাস তো বেরোতেই পারছে না, মাসের এক্সচেঞ্জ পসিবল নয়, প্লাস এনার্জির এক্সচেঞ্জও পসিবল নয়। কারণ অ্যাডিয়াবেটিক মানে সেখানে কিন্তু বাইরে থেকে কোনো এনার্জি ঢোকা বেরোনা নিষেধ। তাহলে তুই পরিষ্কারভাবে জিনিসটা বোঝার চেষ্টা কর। ওপেন মানে হচ্ছে সেখানে ইমাজিনারি বাউন্ডারি থাকবে, ক্লোজ মানে কি? মানে হচ্ছে রিয়েল বাউন্ডারি থাকবে প্লাস কন্ডাক্টিং হবে। আর আইসোলেটেড মানে রিয়েল বাউন্ডারি থাকবে প্লাস অ্যাডিয়াবেটিক হবে। এই কথা মনে রাখবি, এই তিনটে কথা মনে রাখবি। ওই মাস ট্রান্সফার, এনার্জি ট্রান্সফার দিয়ে চলবে না, সব প্রশ্নের অ্যান্সার তুই করতে পারবি না। এটা কিন্তু তুই মাথায় রাখিস যে বাউন্ডারি সম্পর্কে আমি যা বললাম সেটা কিন্তু তুই মাথায় রাখবি। তো নেক্সট আমি চলে আসছি যে বিষয়টা, সেটা হচ্ছে ওপেন সিস্টেম মানে দেখতেই পাচ্ছি যেখানে একটা ইমাজিনারি পার্ট রয়েছে ওপেন সিস্টেম। এখানে কিন্তু হিট এক্সচেঞ্জ হচ্ছে মানে ডায়াথার্মিক মানে ক্লোজ সিস্টেম। আর এখানে কিন্তু একটা থার্মোফ্লাস্কের মতো পার্ট রয়েছে যেখানে মাস এনার্জি ট্রান্সফার পসিবল নয়। এভাবে বইতে লেখা আছে, কিন্তু তোকে বাউন্ডারি হিসাবে পড়ে রাখতে হবে, কারণ কোশ্চেন কিন্তু বাউন্ডারি হিসাবে, বাউন্ডারির উপর বেস করে কোশ্চেন দেয়। মাস এনার্জি ট্রান্সফারের উপরে বেস করে কিন্তু কোশ্চেন নয়, বাউন্ডারির উপরে বেস করে কোশ্চেন। তাহলে আমি তোকে যেটা বললাম সে কথাটা লিখে দিচ্ছি যে ওপেন সিস্টেম মানেই হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান সাইড হ্যাভিং ইমাজিনারি বাউন্ডারি। আর ক্লোজড মানে কি? বাউন্ডারি রিয়েল প্লাস ডায়াথার্মিক। আর আইসোলেটেড সিস্টেম মানে বাউন্ডারি রিয়েল প্লাস অ্যাডিয়াবেটিক। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো ক্লিয়ার যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি একটা নিটের কোশ্চেন তোকে দেখাচ্ছি, যে কোশ্চেনটা নিটে এসেছিল এরকম একটা বাউন্ডারির ওপর কোশ্চেন আমি তোকে দেখাচ্ছি, তুই আমাকে বল এর অ্যান্সার কি হবে। সেটা হচ্ছে
human body is an example of open system, closed system, isolated system and none of this. চ্যাট বক্সে লিখে আমাকে উত্তরটা জানা যে হিউম্যান বডি কিসের এক্সাম্পল, ওপেন সিস্টেম না ক্লোজ সিস্টেম না আইসোলেটেড সিস্টেম না নান অফ দিস। এটা কিন্তু নিটের কোশ্চেন, ডিপেন্ডস অন দা বাউন্ডারির ওপরে বেস করে কোশ্চেন। তো আমাকে অ্যান্সার দিচ্ছে সবাই যে ক্লোজড সিস্টেম, ক্লোজ সিস্টেম, কেউ বলছে আইসোলেটেড সিস্টেম, অপশন সি বলছে আইসোলেটেড সিস্টেম, ক্লোজ সিস্টেম। আচ্ছা, অনেকেই ক্লোজ বলছে, ক্লোজ, সবাই ক্লোজ করে দিয়েছে হিউম্যান বডিকে, পুরো ক্লোজ ক্লোজ করে, বেশিরভাগই বলছে ক্লোজ আর দুই একজন বলছে আইসোলেটেড। আইসোলেটেড ম্যাক্সিমামই ক্লোজ বলেছে, ম্যাক্সিমামই ক্লোজ বলেছে। যাকে আমার মনে হয় যে ব্যাপারটা আমি বলি যে কেন ক্লোজ বলেছিস। যাকে আমি তোকে বলছি যে হিউম্যান বডি, এই প্রশ্নের উত্তর হচ্ছে হিউম্যান বডি হচ্ছে একটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম কমন সেন্সের ব্যাপার ভাই, একটু তো মাথা লাগা। হিউম্যান, তোর কি শীত করে না, তোর কি গরম লাগে না, তোর মধ্যে কি এনার্জি ঢোকে না, তোর থেকে কি কোনো মাস ট্রান্সফার হয় না, কোনো কিছু কি তোর শরীর থেকে বাইরে যায় না? আমি এখন কি করে, হাউ শুড আই এক্সপ্লেন দিস? তোর শরীরের থেকে কি কিছু বেরিয়ে বাইরে যায় না? মাস কি ট্রান্সফার হয় না? তোর কি শীত করে না? তোর কি ঠান্ডা লাগে না? তোর কি গরম লাগে না? তোর মধ্যে কি অ্যাটমসফিয়ার থেকে হিট ঢোকে না তোর শরীরের মধ্যে? তো কোয়াইট কমন থিং যে হিউম্যান বডি একটা ওপেন সিস্টেম। মাস ট্রান্সফার অ্যান্ড এনার্জি ট্রান্সফার বোথ পসিবল, দুটোই পসিবল। আমাদের বাইরে থেকে এনার্জি আমাদের শরীরের মধ্যে ঢোকে, আমার শরীরের থেকেও এনার্জি, আমরা যদি বেশ খানিকটা দৌড়দৌড়ি করি তাহলে এনার্জি আমরা লুজ করি, আমরা এনার্জি গেইন করি। তো দিস ইজ মিয়ারলি ওপেন সিস্টেম, 100% ওপেন সিস্টেম। তো আজ থেকে কোনোদিনই যেন এটা ভুল না হয়, কখনোই ক্লোজ সিস্টেম নয়। তুই হয়তো ভাবছিস যে জামা কাপড় পরে থাকি দ্যাট মিনস ওপেন ক্লোজ সিস্টেম, না, দিস ইজ নট দ্য ফ্যাক্ট দ্যাট বাউন্ডারি মাস্ট বি রিয়েল অর ইমাজিনারি। এটা দাঁড়া এক মিনিট, এটা ফোনটা। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হুম, আচ্ছা আচ্ছা, আপনি একটু রাত্রের দিকে করে ফোন করতে পারবেন? মানে আমার এখন একটা ক্লাস চলছে, একটু যদি, নালে আমিই করে নেবো, আমি পড়িয়ে উঠে করে নিচ্ছি আপনাকে, ঠিক আছে? আমি আপনাকে করে নিচ্ছি, কোনো ব্যাপার নেই, আমি আপনাকে বলে দিচ্ছি সবকিছু, ঠিক আছে? আচ্ছা, তো হিউম্যান বডি কিন্তু একটা এক্সাম্পল অফ ওপেন সিস্টেম, এটা বললাম, এটা কিন্তু নিটেরই কোশ্চেন। তো যাকে, আচ্ছা, এবারে আমরা চলে আসছি যে ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টি, যেটা নিয়ে আমি ডিটেলে বোর্ডের ক্লাসে বলেছিলাম, তবুও অনেকেই হয়তো ছিল না, এখানে যারা আছে তারা ছিল না, আমি আরো একটু ডিটেলে কথাগুলো বলতে চাই। তো ইন্টেন্সিভ প্রপার্টি এবং এক্সটেন্সিভ প্রপার্টি থেকেও কিন্তু কোশ্চেন দেয় নিটে, সেই জন্য আমাদের এখানে দরকার আরো ভালোভাবে পরিষ্কারভাবে আইডিয়া করাটা জরুরি। তো এমন ধরনের প্রপার্টি যেটা কিনা কোয়ান্টিটি অফ ম্যাটারের ওপরে ডিপেন্ড করে না, ডাজ নট ডিপেন্ড অন কোয়ান্টিটি অফ ম্যাটার। কোয়ান্টিটি অফ ম্যাটার প্রেজেন্ট ইন দ্য সিস্টেম, কতটা আছে, কতটা কোয়ান্টিটি আছে তার উপরে ডিপেন্ড করে না। এমন ধরনের যদি প্রপার্টি হয় তাহলে সেটাকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ প্রপার্টি মানে এক্সটার্নালি তুমি কিছু চেঞ্জ করতে পারবে না,
এক্সটার্নালি, এটা হচ্ছে ইন্টেন্সিভ মানে হচ্ছে ইন্টারনাল প্রপার্টি। ইন্টারনাল প্রপার্টি, ইন্টারনাল প্রপার্টি, যে প্রপার্টিটা এক্সটার্নালি কোনোভাবে চেঞ্জ করা যায় না, যেটা মাসের উপরে ডিপেন্ড করে না, সেরকম ধরনের প্রপার্টিগুলোকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি। আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো বা আমি তোকে বুঝিয়েও দেবো। আপাতত তুই এক্সাম্পল গুলো নে। টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি বা ভিসকোসিটি, এগুলো সবই কিন্তু মাস কতখানি অ্যামাউন্ট ওখানে রয়েছে তার উপরে ডিপেন্ড করে না। ধর আমি 1 লিটার জল নিলাম, তার যদি টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ওই 1 লিটার জল থেকে আমি যদি দুভাগে ভাগ করে দিই, তাহলে কি দুভাগের টেম্পারেচার হাফ হাফ হয়ে যাবে, 25-25 হয়ে যাবে? না, ইন্টেন্সিভ প্রপার্টি ইজ নট অ্যাডিটিভ। ইন্টেন্সিভ প্রপার্টি কিন্তু অ্যাডিটিভ নয়। আজকে আমি একটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে কিছু অ্যামাউন্ট ওয়াটার রয়েছে, তো সেই ওয়াটারটা আমার যদি 1 লিটার জল থাকে, তাহলে সেটাকে যদি হাফ লিটার করি, তার উপরে যে প্রেসারটা সেটা একই থাকবে, সেটা চেঞ্জ হবে না। ডেনসিটি, তুই একটা জল নিলি, 1 লিটার জল নিলি, তাকে হাফ করে দিলি, তো ডেনসিটি যেরকম 1 গ্রাম পার সিসি ছিল, অল্প জলেরও ডেনসিটি 1 গ্রাম পার সিসি, বেশি জলেরও ডেনসিটি 1 গ্রাম পার সিসি। ইভেন ভিসকোসিটি, সেটাও একটা লিকুইডের প্রপার্টি। তো সেই প্রপার্টিটা অল্প সালফিউরিক অ্যাসিডের যা ভিসকোসিটি হবে, বেশি সালফিউরিক অ্যাসিডের একই ভিসকোসিটি হবে। অল্প বা বেশির ওপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করবে না। ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে এমন যে কিনা ইন্টারনাল প্রপার্টি, তুমি বাইরে থেকে চেঞ্জ করতে পারো না, সেই প্রপার্টিটাকে বাইরে থেকে কোনোভাবেই কিন্তু পরিবর্তন করতে পারো না। কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, দ্যাট প্রপার্টি ডিপেন্ড অন দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার, কি পরিমাণ তাতে রয়েছে, কোয়ান্টিটি অফ ম্যাটারের উপরে কিন্তু ডিপেন্ড করে। ডিপেন্ড অন দ্য কোয়ান্টিটি অফ ম্যাটার, যেরকম মাস। মাস, তুই 1 লিটার জল নিয়েছিস, তুই হাফ করে নিলি, তো মাস যেটাতে দুটো মাসের উপর ডিপেন্ড করছে, তো মাস জিনিসটা তো ডেফিনেটলি মাসের উপর ডিপেন্ড করবে। আজকে যদি বলিস ভলিউম, ভলিউম আগে যা ছিল তুই যদি হাফ করে নিস, বাইরে থেকে তুই ভলিউম চেঞ্জ করে দিতে পারিস, এটা কোনো ইন্টারনাল প্রপার্টি নয়। ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি নিয়ে আমরা এখানে ডিটেলে ডিসকাস করবো। ইন্টারনাল এনার্জি, যত মলিকিউল থাকে তাদের যে মুভমেন্ট, তাদের উপরে যে এনার্জিটা, সে মলিকিউলস যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। এনথালপি বা এন্ট্রপি, এনার্জি রিলেটেড যত ফ্যাক্টর, সবই কিন্তু কি এক্সটেন্সিভ প্রপার্টি, মাসের উপর ডিপেন্ড করে। কারণ এনার্জি ওখানে কতগুলো মলিকিউলস আছে, এছাড়াও গিভস ফ্রি এনার্জি, মোল, এসব প্রপার্টিগুলো সবই কিন্তু এক্সটেন্সিভ প্রপার্টি, এগুলো কিন্তু মাসের উপরে ডিপেন্ড করে। তাহলে আমি নর্মালি বাইরে থেকে যেটা চেঞ্জ হতে দেখতে পারি, বাইরে থেকে যেটা চেঞ্জ, যেটা আমি অবজার্ভ করতে পারি, সেটাই কে বলে যে চেঞ্জ হয়ে যায়, যেটা সেটাই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু যেটা ইন্টারনালি, যেটা কোনোভাবেই আমি বাইরে থেকে চেঞ্জ করতে পারি না, সেটাকে বলে ইন্টেন্সিভ প্রপার্টি বা ইন্টারনাল প্রপার্টি। যেরকম ধর আমি আগেও এক্সাম্পল দিয়েছিলাম, আবারও সেই এক্সাম্পলটা আরেকবার দিচ্ছি, যে এখানে 1000 ml জল আছে, তো সেই জলটাকে তুই 600 ml 400 ml এ তুই ভাগ করে দিলি, 600 ml 400 ml এ ভাগ করে দিলি। কি কি চেঞ্জ হলো না? জলের কালার কি কোনো চেঞ্জ হলো না? কালার তো চেঞ্জ হবে না হাফ করার ফলে। তার কি টেম্পারেচার চেঞ্জ হলো না? ডেফিনেটলি চেঞ্জ হলো না। তার কি ডেনসিটি চেঞ্জ হলো না? ডেফিনেটলি চেঞ্জ হলো না। তার কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হলো না? চেঞ্জ হলো না। তার কি মলিকুলার ওয়েট চেঞ্জ হলো না? চেঞ্জ হলো না। তার কি সারফেস টেনশন চেঞ্জ হলো না? চেঞ্জ হলো না। তার কি প্রেসার চেঞ্জ হলো না? চেঞ্জ হলো না। তাহলে এগুলো সবগুলোকে বলা হবে কি ইন্টেন্সিভ প্রপার্টি। কিন্তু তার কি মোল চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, এখানে এক ধরনের মোল, এখানে আরেক ধরনের মোল হয়ে গেল। মাস কি চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, মাস চেঞ্জ হয়ে গেল। ভলিউম কি চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এনার্জি কি চেঞ্জ হয়ে গেল? নিশ্চয়ই, দুটোতে আলাদা আলাদা মলিকিউলস আছে, চেঞ্জ হয়ে গেল। তো ন্যাচারালি এক্সটেন্সিভ প্রপার্টি কিন্তু বাইরে থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। আমি যদি ওটাকে হাফ করি, ওটাকে এইসব করি, ওটাকে ধরে হিট করি, এইসব করি, তো আমি যদি বাইরে থেকে চেঞ্জ করতে পারি। কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি, সেটা কিন্তু মাসের ওপরে, মাসটাকে ঠিক রাখলে অটোমেটিক্যালি ওগুলো ঠিক থাকবে। মাস চেঞ্জ করলে কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে।
এরকম ধরনের প্রপার্টিকে এক্সটেন্সিভ প্রপার্টি বলে, মাস চেঞ্জ করলে চেঞ্জ হয়। ইন্টেন্সিভ প্রপার্টি কিন্তু মাসের উপরে ডিপেন্ড করে না, ওটা তুমি অল্প পরিমাণ বা বেশি পরিমাণ যাই পরিমাণ নাও না কেন, ইন্টেন্সিভ প্রপার্টি ইন্ডিপেন্ডেন্ট। এগুলো যা প্রপার্টি আছে সব সারফেস টেনশন অল্প লিকুইডের ক্ষেত্রে যা প্রযোজ্য, বেশি লিকুইডের ক্ষেত্রেও তাই প্রযোজ্য। তো এক্সটেন্সিভ প্রপার্টি এবং ইন্টেন্সিভ প্রপার্টি, যদি কোনো টার্মের সাথে মোলার কথাটা থাকে, ধর এনট্রপি বলা আছে, কথাটা বোঝার চেষ্টা কর। এনট্রপি, এনট্রপি কি? এনট্রপি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর মোলার এনট্রপি, মোলার এনট্রপি এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। কথাটা বোঝার চেষ্টা কর। যখন মোলার বলছে তখন কিন্তু সেটা 1 মোল ফিক্সড হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু কোনো মাসের চেঞ্জ হচ্ছে না, ওখানে কিন্তু কোনো মাসের চেঞ্জ হচ্ছে না। তাহলে তখন কিন্তু মাসের উপর আর ডিপেন্ডেন্ট, 1 মোল হয়ে গেল, 1 মোল হয়ে গেল। যখন স্পেসিফিক, স্পেসিফিক কোনো টার্ম, হিট, 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 হিট তো মাসের উপরে ডিপেন্ডেন্ট, কিউ ইকুয়ালস টু এমএসটি, মাসের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু স্পেসিফিক হিট, স্পেসিফিক হিটটা সেটা 1 ইউনিট অ্যামাউন্ট অফ মাস, তার মানে ওখানে মাস তো ফিক্সড হয়ে গেল। তাহলে মোলার বা স্পেসিফিক এইসব টার্ম যদি কোনো প্রপার্টির আগে থাকে, তাহলে সেগুলো কিন্তু সবই কি হবে? সবই ইন্টেন্সিভ প্রপার্টি হবে, আমি তোকে বলে দিলাম। তো এবং ইন্টেন্সিভ প্রপার্টি দুটো, ধর ডেনসিটি, ডেনসিটি, ডেনসিটি কি? মাস পার কি? ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। এখন মাস কি? মাস একটা, মাস একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ভলিউম কি? ভলিউম, ভলিউম কি? ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইকুয়ালস টু হয় ইন্টেন্সিভ, এক্সটেন্সিভকে এক্সটেন্সিভ দিয়ে ডিভাইড করলে হয় ইন্টেন্সিভ। এই কয়েকটা রিলেশনশিপ তুই মনে রাখবি, সবগুলোই এক্সটেন্সিভের সাথে তুই যাই করিস না কেন এক্সটেন্সিভই হবে, শুধু এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভটাই ইন্টেন্সিভ হবে, বাকি সবগুলোই কিন্তু এক্সটেন্সিভের সাথে ইন্টেন্সিভের যাই করিস না কেন সবই এক্সটেন্সিভ হবে। এই দেখ, ইন্টেন্সিভ প্লাস এক্সটেন্সিভ এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ বাই এক্সটেন্সিভ এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ মাইনাস এক্সটেন্সিভ এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মাইনাস এক্সটেন্সিভ এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ প্লাস এক্সটেন্সিভ এক্সটেন্সিভ। এইখানে দেখ, এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ ইনটু এক্সটেন্সিভ এক্সটেন্সিভ, আর আই দিয়ে যত আছে আই মাইনাস আই, আই প্লাস আই, সবই ইন্টেন্সিভ, এগুলো সবই ইন্টেন্সিভ। মানে ইন্টেন্সিভের সাথে ইন্টেন্সিভ প্লাস কর, মাইনাস কর, ডিভাইড কর, ডিভিশন কর, যাই কর না কেন ইন্টেন্সিভই হবে। এক্সটেন্সিভের সাথে নিজের সাথে ইন্টেন্সিভ ডিভাইড ফিভাইড সবকিছু কর, এক্সটেন্সিভই হবে, এক্সেপ্ট, এক্সেপ্ট শুধু এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ শুধুমাত্র ইন্টেন্সিভ হয়, আর বাকি ইন্টেন্সিভের সাথে এক্সটেন্সিভ যদি থাকে প্রপার্টিটা, তাহলেও তুই সবই এক্সটেন্সিভই করবি। এমন অনেক প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো খুব জটিল টাইপের প্রপার্টি, যে প্রপার্টিগুলো বুঝতে গেলে আরো একটা দুটো তিনটে প্রপার্টির কম্বিনেশন, তাহলে তাদেরকে যখন তুই বুঝতে যাবি তখন কিন্তু এই 11টা রিলেশনশিপ তোর কাজে লাগবে। এই 11 রিলেশনশিপটা তুই কিন্তু মাথায় রাখবি, যে এক্সটেন্সিভ প্রপার্টিকে আই বলা হয়েছে, ইন্টেন্সিভ প্রপার্টিকে ই বলা হয়েছে, এবং তাদের যে কম্বিনেশন সেটার কথা বলা হচ্ছে। আমি তোকে দেখাবো, তুই আমাকে বলবি যে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি বা প্রপার্টিজ এখানে কোনগুলো আছে, তুই আমাকে বলবি এক্সটেন্সিভ প্রপার্টি কোনগুলো, এটা দেখে বল যে এখানে কোনটা কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি আছে, এর এ বি সি ডি এর মধ্যে কোনটা কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি আছে। কমেন্ট বক্সে লিখলেও হবে, কমেন্টে চ্যাট বক্সে লিখলেও হবে, লিখে আমাকে বল যে এ বি সি ডি যে চারটে রয়েছে তার মধ্যে এক্সটেন্সিভ প্রপার্টি কোনটা বা কোনগুলো, ইজ দেয়া রয়েছে, আরও দেয়া রয়েছে, তাহলে একাধিকও হতে পারে। আচ্ছা, ডি বলছে হিট ক্যাপাসিটি। হ্যাঁ, হিট ক্যাপাসিটি তো অবশ্যই, হিট ক্যাপাসিটি তো অবশ্যই, মোলার হিট ক্যাপাসিটি তো নয়, হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি মানে কতটা হিট কন্টেন্ট, সেটা তো মাসের উপরে ডিপেন্ড করবেই, এটা তো এক্সটেন্সিভ প্রপার্টি হবেই।
এছাড়া আর কি আছে, এ বি সি এর মধ্যে আরো আছে। হিট ক্যাপাসিটি তো আছেই, দেবরূপাও বলেছে হিট ক্যাপাসিটি, ডেফিনেটলি হিট ক্যাপাসিটি আমি অ্যাপ্রিসিয়েট করছি, ভেরি গুড, হিট ক্যাপাসিটি তো হবেই। তো স্যার আমিও বলেছি। আচ্ছা তুইও বলেছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আর আর মোলার হিট ক্যাপাসিটি এটা তো ইন্টেন্সিভ প্রপার্টি, কোনো মতেই কিন্তু এটা এক্সটেন্সিভ প্রপার্টি নয়। মোলার হিট ক্যাপাসিটি এটা ইন্টেন্সিভ প্রপার্টি, কারণ মোলার কথাটা রয়েছে, মোলার বা স্পেসিফিক কথাটা থাকলে ওটা ইন্ডিপেন্ডেন্ট হবে, কারণ মোল ফিক্সড হয়ে গেল এক মোলের জন্য। ইলেকট্রোমোটিভ ফোর্স এটা কি, ইএমএফ এটা এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? দেখ প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হবে, আমাদেরকে কোশ্চেন পড়ানো হবে, কোশ্চেন আমি তোকে দেখাবো স্ট্যান্ডার্ডটা বোঝার জন্য। তোকে কিন্তু টেম্পারেচার, ভলিউম, ডেনসিটি এসব আমি পড়াচ্ছি, কিন্তু একবারও দিলাম না, কারণ আমি দিয়ে কি করব, ওরা দেবে না, আমি দিয়ে কি করব? আমি তোকে পড়াবার সময় বোঝাবো, কিন্তু কোশ্চেন দেখাবো ওদের স্ট্যান্ডার্ড যেটা না। ইএমএফ কিন্তু কখনোই ইএমএফ, আচ্ছা শ্রীযুক্তা বলছে রেজিস্ট্যান্স, আচ্ছা ইএমএফ কিন্তু কখনোই এক্সটেন্সিভ নয়, এটা এক্সটেন্সিভ নয়, এটাও এক্সটেন্সিভ নয়। রেজিস্ট্যান্স, ইয়েস রেজিস্ট্যান্স এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ রেজিস্ট্যান্স লেন্থের উপরে ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স এরিয়ার উপরে ডিপেন্ড করে। তো লেন্থ, এরিয়া এগুলোর উপরে যদি ডিপেন্ড করে, একটা ছোট তার যা মাস, ছোট লেন্থের তার, একটা বড় লেন্থের তার তো মাস তো ডিফারেন্ট হবেই। লেন্থ বাড়বে অথচ মাসের কোনো চেঞ্জ হবে না, লেন্থ বাড়া কমা করবে অথচ মাসের কোনো চেঞ্জ হবে না। ইজ ইট পসিবল? পসিবল নয়। লেন্থের সাথে যদি রেজিস্ট্যান্স, তো লেন্থের সাথে, বিষয়টা বোঝার চেষ্টা কর, লেন্থের সাথে প্রপোর্শনাল এবং এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে একটা কেউ ছোট তার নিল, কেউ বড় তার নিল, দুটোর মাস তো আলাদা, তাহলে ডেফিনেটলি তো সেখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে। তাহলে ইয়েস, এটাও কিন্তু ভালো করে বুঝে করতে হবে। আমি তোর সাথে থাকবো না, আমি তোকে যত কিছু করাবো সবকিছুই যে ওর মধ্যেই দেবে এরকম কোনো কথা নয়। আমি তোকে কনসেপশন দেব, তোকে তার বেসিসে কিন্তু ডেভেলপ করতে হবে, নিজের কনসেপশনটাকে ডেভেলপ করতে হবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবং প্রশ্ন নিটে কিরকম দিচ্ছে, জয়েন্টে কিরকম দিচ্ছে, সেই কোশ্চেনগুলো আমি তোকে পরস্পর দেখাতে থাকবো, এবং সেগুলো দেখতে দেখতেই তুই তোর একটা কনসেপশন ডেভেলপ করবি। বইতে ভুলভাল কোশ্চেন থাকে, যেসব কোশ্চেন আসে না, জীবনে আদৌ পেয়েও আসে না, সেসব কোশ্চেন দেখে লাভ নেই। আচ্ছা, স্টেট ফাংশনটা আমি পরে বলছি, এটা এর মধ্যে চলে এসছে। এখানে বল যে ইন্টেন্সিভ কোয়ান্টিটি, এর মধ্যে ইন্টেন্সিভ কোয়ান্টিটি কোনটা ইন্টেন্সিভ, এখানে কোনটা ইন্টেন্সিভ, এই কটার মধ্যে এটা কিন্তু স্ট্রেট কোশ্চেন, এটাও পরীক্ষা এসছে, কিন্তু এটা স্ট্রেট কোশ্চেন। এটাতে ইন্টেন্সিভ প্রপার্টি কোনটা বা একাধিক হতে পারে, এটা কিন্তু তোর বলা উচিত। সি তো ইন্টেন্সিভ প্রপার্টি নয় বাবা, দেবাদ্রিতাই ঠিক বলেছে, টেম্পারেচার আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটাই হবে, এই দুটোই হবে। অনেকে ডি বলেছে, অনেকে বি সি ডি বলছে, কিন্তু হবে বি আর ডি, হবে বি আর ডি। টেম্পারেচারের কথা আমি বলেছি, ভলিউমটা দেখ, ভলিউমটা তো তুই বাইরে থেকে চেঞ্জ করতে পারিস, ভলিউম তো দুটো হাফ করে নিলি তো ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে। ভলিউম মাসের পর, যুক্তিটা বোঝার চেষ্টা কর, মাথাটা খাটা, যে তুই যদি ভলিউমকে চেঞ্জ করিস তাহলে তো মাস তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো ভলিউম তো মাসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না। তাহলে কি করে হবে ভলিউম, কি করে হবে টেম্পারেচার আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে। ভালো করে চিন্তা ভাবনা কর, তুই ভুল করলে কিন্তু, একটা ভুল করলে কিন্তু 4 নম্বর চলে যাবে, কিন্তু এটা
কোনো মতেই নিতে পারা যাবে না। একটা ভুল কিন্তু অনেক মারাত্মক ব্যাপার। তুই যে পরীক্ষা দিতে চলেছিস, তোকে ধরে নিতে হবে যে তুই কিন্তু কোনো সিলি মিস্টেকের কোনো কিছুই তুই করতে পারবি না, সিলি মিস্টেক করা যাবে না। আচ্ছা, আমি তোকে একটা সিম্পল প্রশ্ন, আমরা থার্মোডাইনামিক্স আগে পড়েছি বা পড়িয়েছি, তো আমি তোকে চারটে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, আমি দেখছি যে তোর কিরকম জানা আছে ছোটখাটো জিনিস, কারণ থার্মোডাইনামিক্সে এত বেশি কিছু পড়াতে হবে যে সেই জন্যে আমি তোকে বলছি যে আমি তোকে লিখছি একটা রিলেশনশিপ ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা ডেল কিউ প্লাস ডেল ডব্লিউ, ডেল্টা ই ইকুয়ালস টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ, ডেল্টা ই ইকুয়ালস টু ডেল কিউ প্লাস মাইনাস ডেল ডব্লিউ, আর এটা একটা নান লিখে দিলাম। উপরে লিখছি থার্মোডাইনামিক্স ফার্স্ট ল এক্সপ্রেশন। থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এর যে এক্সপ্রেশন, সেটা এদের মধ্যে কোনটা? আমাকে বল যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এর এক্সপ্রেশন এদের মধ্যে কোনটা, যে কটা দেয়া রয়েছে তার মধ্যে কোনটা? আমি দেখি যে পুরানো জিনিস কিরকম মনে আছে। আর আমি তো অনেককেই তো থার্মোডাইনামিক্স পড়িয়েছি, ন্যাচারালি আমাদের বোর্ডসের পড়া শেষ হয়েছে। বলছে শ্রীযুক্তা বলছে এ, আর কেউ কিছু বলেনি। না স্যার, আমি তো বি বলেছি। আচ্ছা, বি বলেছিস, আমি তো এ দেখলাম জানো। স্যার ওটা আমি পাঠিয়েছি। আচ্ছা, সৃজিতা পাঠিয়েছে। অলিভিয়া বলছে বি। আচ্ছা, দেবাদ্রিতা বলছে বি। আচ্ছা, বি এর সাপোর্টার বেশি। আচ্ছা শোন, আমি একটা কথা বলি, এটা নয়, এটা নয়, এই এর এক্সপ্রেশনটা নয়, ভুল আছে, এর এক্সপ্রেশনটা নয়, সি এর এক্সপ্রেশনটাও নয়, এই বি এর এক্সপ্রেশনটাও নয়, এটা কোনোটাই থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল নয়। এবারে দেখ, তুই হয়তো অবাক হচ্ছিস বা তুই হয়তো বইয়ের কথা ভাবছিস, আমি এবার তোকে জিনিসটা বলছি, তুই আমার কথাটা ভালো করে তুই শোন। আমি 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 তোকে যেটা বলবো, তুই আমার ভালো করে কথাটা তুই শোন, তাহলে তুই বুঝতে পারবি যে ব্যাপারটা কিরকম ধরনের গন্ডগোলগুলো রয়ে গেছে, যেগুলো তোর কনসেপশনে এরকম গন্ডগোল কেউ বলেনি, কিন্তু তুই নিজের মনে মনে ধরে নিয়েছিস। তুই আমাকে বল যে আমি এরকম ভাবে লিখেছি ডেল্টা ই ইকুয়ালস টু ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডাব্লিউ, এরকমই তো লিখেছিলাম। আচ্ছা, এরকমই লিখেছিলাম। তুই আমাকে বল যে ডেল্টা 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 ভি মানে কি? ডেল্টা ভি মানে কি? মানে হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। মানে বিষয়টা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে কোনো একটা প্যারামিটারকে যদি ডিফাইন করা যায়, বলা যায়, তাহলে তার একটা যে ভ্যালু থাকে তার ডিফারেন্সটাই হচ্ছে ডেল্টা। যদি তোকে বলে ডেল্টা পি মানে কি, তুই বলবি পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। মানে কোনো একটা, এটা একটা স্টেট রয়েছে, এটা একটা স্টেট রয়েছে, এর ভ্যালু হয়তো পি আই, আর এখানে প্রেসারের ভ্যালু পি ফাইনাল। তো এইখান থেকে এইখানে এই একটা স্টেট, এই একটা স্টেট, এখানে পিআই, এখানে পিএফ, তো ডেল পি বের করা যাবে। এখন তুই আমাকে বলতে পারবি যে তাহলে ডেল্টা ডাব্লিউ মানে কি?
ডেল্টা ডাব্লিউ মানে ডাব্লিউ ফাইনাল মাইনাস ডাব্লিউ ইনিশিয়াল। কথাটা আমার শোন, ডাব্লিউ ফাইনাল মাইনাস ডাব্লিউ ইনিশিয়াল, কিন্তু ওয়ার্ক ডান থ্রু প্রসেস হয়। ওয়ার্ক ডান প্রথমে এত ওয়ার্ক ছিল, পরে অত ওয়ার্ক, এরকম ধরনের ওয়ার্ক বলে কোনো ব্যাপার নাই। ধর আমি এখানে বসে আছি, আমাকে যদি জিজ্ঞাসা করে যে তোমার ওয়ার্ক কত, আমি বলবো এই প্রশ্নটা মিনিংলেস, এই প্রশ্নটার কোনো মানে নেই। কারণ ওয়ার্ক কোনো একটা পার্টিকুলার স্টেটের কোনো ওয়ার্ক হয় না। ওয়ার্ক হয় কার না, ওয়ার্ক হয় একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন যায়, সেই প্রসেসটাতে একটা ওয়ার্ক হয়, যে ওয়ার্কটাই হচ্ছে ডাব্লিউ। ডেল্টা ডাব্লিউ বলে কিছু হয় না। ডেল্টা ডাব্লিউ প্রথমে ওয়ার্ক এত ছিল, পরে ওয়ার্ক এত, এই কথার কোনো মানেই নেই। প্রথমে ওয়ার্ক পরে ওয়ার্ক এরকম কি করে হবে? আমি এখানে একটা বসে রয়েছি, আমার ওয়ার্ক এখন এত, আমি আবার পরে আর একটা জায়গায় বসে রয়েছি, তখন ওয়ার্ক এত, এটা হয় না। আমি এখান থেকে যখন ওখানে গেছি তখনই কিন্তু ওয়ার্কটা হয়েছে, সেই প্রসেসের মাঝখানে ওয়ার্ক হয়েছে। প্রসেসের শুরুতে, ইনিশিয়ালে বা ফাইনালে কোনো ওয়ার্ক হয়নি, তাকে ওয়ার্ক বলে না। ওয়ার্ক যখন প্রসেসটা এক্সিকিউট হয় তখন তাকে ওয়ার্ক বলে। তুই আমাকে বল যে ডেল্টা ডাব্লিউ এই কথাটা বা ডিডব্লিউ এই কথাটা ভুল কথা, এটা লেখা যায় না। ডেল্টা ডব্লিউ যেখানেই লেখা হবে দ্যাট ইজ রং এক্সপ্রেশন। আমার কথা বুঝেছিস না বুঝিসনি এটা আমাকে বল। বুঝেছি হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে খুব পেরেছি। ইন্টারেস্টিং জিনিস, তুই আমার কথা ভালো করে তুই শুনলেই বুঝতে পারবি যে আমি তোকে জেনুইন জিনিসটা বলবো। শুধু ডাব্লিউ আর কিউ, কিউ মানে কি? কিউ মানে এখানে হিট এত, ওখানে হিট এত নয়। কোথাও দেখবি না যে কিউ ওয়ান কিউ টু লেখা রয়েছে, সবসময় কিউ লেখা রয়েছে। কখনো দেখবি না যে ডেল্টা কিউ লেখা। কেন? কিউ আসলে একটা অ্যামাউন্ট অফ হিট, যেটা হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারেতে যে যাচ্ছে, যে অ্যামাউন্টটা, দ্যাট ইজ কিউ। কিউ মানে কিউ টু, ডেল্টা কিউ মানে এটা কিউ টু মাইনাস কিউ ওয়ান এরকমটা নয়। আসলে এখানে টেম্পারেচার টি ওয়ান, এখানে টেম্পারেচার টি টু। তো টি ওয়ান যদি গ্রেটার দ্যান টি টু হয়, তাহলে এখান থেকে এখানে যতটা হিট গেছে দ্যাট ইজ কিউ। কিউ ইজ নট ডেল্টা কিউ। কিউ হিট মানে তা নয়। হিট মানে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সের জন্য যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করে, সেটাই হচ্ছে কিউ। সেই জন্য ডেল্টা কিউ বলে কিছু হয় না, ডেল্টা ডাব্লিউ বলে কিছু হয় না। কিন্তু ধর এখন আমি বসে আছি, আমার ভলিউম কত, আমার প্রেসার কত, আমার টেম্পারেচার কত, আমার নাম্বার অফ মোলস কত, সবগুলো কিন্তু আমি বলতে পারি। আমার ওয়ার্ক কত বলতে পারি? বলতে পারি না। আমার ওয়ার্ক কত বলতে পারি না। আমার তো ওয়ার্ক করতে গেলে তো আমাকে ভলিউমের চেঞ্জটা দেখতে হবে, ডেল্টা ভি, ভি এর চেঞ্জটা মাল্টিপ্লাই করে, তবে তো আমি এক জায়গায় বসে থাকলে ভি এর চেঞ্জ কি করে হচ্ছে? আমি বসে থাকলে মানে কোনো ওয়ার্ক হচ্ছে না তো। সেই জন্য ডেল্টা কিউ বা ডেল্টা ভি এটা লেখা যায় না। ডিভি বা ডি 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 কিউ বা ডি ডাব্লিউ এগুলো লেখা যায় না, যদিও বইতে হরবগত লেখা আছে, বইতে লেখা আছে। এটা মানে হচ্ছে চেঞ্জ, ডিকিউ। এগুলোকে বলে কি না, কোনো পয়েন্টে যখন কোনো কিছু ডিফাইন্ড হয় তখনই সেটা ডি দিয়ে লেখা যায়। এগুলো পারফেক্ট ডিফারেন্সিয়াল নয়। পারফেক্ট আর ইমপারফেক্ট ডিফারেন্সিয়ালের মধ্যে ডিফারেন্স আছে। তোরা যখন ম্যাথামেটিক্সে ইন্টিগ্রেশন করবি, তখন ইন্টিগ্রেশন করার সময় স্যার ভালোভাবে বোঝাবে যে পারফেক্ট ডিফারেন্সিয়াল, যাকে ডিফারেন্সিয়াল করা যায়, তুই কখনোই এরকম করে লিখতে পারবি না। এটার ইন্টিগ্রেশন ডাব্লিউ, এটা তুই করতে পারবি না। এটা ভুল জিনিস, এটা ভুল জিনিস। যেগুলো এরকম ভাবে লেখা যায় না, সেগুলোকে ম্যাথামেটিক্সে কিভাবে লেখা হয় তারও নিয়ম বলেছে। তুই বলবি তাহলে কি করে লিখবো, তাহলে আমি তাহলে কি করে ইন্টিগ্রেট করব? না, ওটাকে বলে এরকম ধরনের ডেল সাইন দিয়ে লেখা হয়। ডেল সাইন দিয়ে, এই সাইনটা দিয়ে লেখা হয়। এই সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে কতটা ওয়ার্ক এখান থেকে ওখানে যাওয়ার সময় কতটা ওয়ার্ক করেছে, সেটা বোঝানোর জন্য এই সাইনটা দিয়ে লেখা হয়। অল্প পরিমাণ ওয়ার্ক কতটা হয়েছে সেই সাইনটা দিয়ে লেখা হয়। এইটা ডেল্টা ডাব্লিউ, ডেল্টা ডাব্লিউ, ডেল্টা ডাব্লিউ করে এখানে ডি
এটা ডাব্লিউ হয়, টোটালটা ডাব্লিউ হয়, কিন্তু তুই ডিডাব্লিউ তুই লিখতে পারবি না, কারণ ডিফারেন্স বোঝাবে না, ডিডাব্লিউ ডিফারেন্স বোঝাবে না কখনো, কারণ ডাব্লিউ 1 ডাব্লিউ 2 কিছু হতেই পারে না। ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করার জন্য এরকম ডেল্টা, যাতে অন্য কিছুর সাথে গুলিয়ে না যায়, সেই জন্য অল্প পরিমাণ ওয়ার্ককে এরকম ডেল্টা সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডেল্টা কিউব দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। ভালো ভালো বইতে দেখবি এইভাবে লেখা রয়েছে, এইভাবে লেখা রয়েছে, বিদেশি রাইটারের বইগুলো দেখবি। আমাদের এখানে এসব ধার ধারে না কেউ, এসব বোঝেও না কেউ, জানেও না, এসব নিয়ে ভাবনা চিন্তা করে না। নিটের কোশ্চেন, সেই কোশ্চেনের মধ্যে কিন্তু এই কোশ্চেন আছে, এই কোশ্চেন এসছে, তোকে যে কোশ্চেন আমি দেখালাম, এই কোশ্চেন আমি যেটা লিখে দেখালাম তোকে, এই কোশ্চেন এসছে, যে এইগুলোকে সবাই সবাই কি করে না, এই কোশ্চেনটা দিলে সবাই কিউ আর ডাব্লিউর দিকে তাকাতে যায়, যে কিউ আছে আর ডাব্লিউ আছে, ফার্স্ট ইন্টারনাল এনার্জি কিউ প্লাস ডাব্লিউ, এসবের দিকে তাকাতে যায়। যেই তাকাতে যায় কিন্তু এই ডেল সাইন গুলো কিন্তু ভুলে যায়। এই ডেল্টা ই এটা ঠিক আছে, ইন্টারনাল এনার্জি E1 E2 এটা ডেল্টা ই। যখন কোনো একটা স্টেটেতে তাকে ডিফাইন করা যায় তবেই তাকে ডেল্টা দিয়ে লেখা যায়। কোনো একটা স্টেটে যদি ডিফাইন না করা যায় তাহলে তাকে ডেল্টা দিয়ে লেখা যাবে না। ওয়ার্ক ইনিশিয়াল স্টেটে কত, ফাইনাল স্টেটে কত, এরকম ভাবে ডিফাইন করা যায় না। কিউ ইনিশিয়াল স্টেটে কত, ফাইনাল স্টেটে কত, ডিফাইন করা যায় না। ওটা থ্রু আউট দ্য প্রসেস হয়। থ্রু আউট প্রসেস যেটা হয়, মানে পাথের ওপরে যেটা ডিপেন্ড করে, পাথ ফাংশন ওটাকে বলে, পাথের ওপর ডিপেন্ড করে। পাথ ফাংশনকে কখনো ডেল্টা দিয়ে লেখা যায় না। স্টেট ফাংশন মানে হচ্ছে কোনো একটা স্টেটকে ডিফাইন করার জন্য, মানে কোনো একটা স্টেটেতে যেটা প্রথমে কি ছিল, টেম্পারেচার, প্রেসার, ভলিউম হ্যানা ত্যানা, এগুলো তুমি বলতে পারো। তোমার কাছে 1 বোতল জল আছে, তাহলে তুমি বলতে পারো যে তার টেম্পারেচার এত, তার প্রেসার এত, তার নাম্বার অফ মোলস এত, তার ডেনসিটি এত, তার কনসেন্ট্রেশন এত, সব বলতে পারো। কিন্তু বলতে পারো কি তার কিউ কত? না, বলতে পারো না। তার ডাব্লিউ কত, ওয়ার্ক কত, বলতে পারো? বলতে পারো না। কিউ ডাব্লিউ এই দুটো বলতে পারো না, এই দুটো বলতে পারো না। বাকি 8টা স্টেট ফাংশন আছে, আমি তোকে বলবো 8টা 8 স্টেট ফাংশন, যেটা পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে এসছে, ওখান থেকে এসছে পিভি ইকুয়ালস টু এনআরটি। আর কি আমি তোকে 8টা স্টেট ফাংশন বলে, সব কিছু জেনে রাখ। স্টেট ফাংশন হচ্ছে 8টা আছে। একটা হচ্ছে কি পিভি ইকুয়ালস টু এন আর টি, মানে এখান থেকে 4টে এসছে, পিভি এন আর তো স্টেট, আর তো একটা কনস্ট্যান্ট, বাদ দে। আর গিভস এর হেলমনটস ইকুয়েশন যেটা এইচ ইকুয়ালস টু জি ইকুয়ালস টু জি ইকুয়ালস টু এইচ মাইনাস টিএস, এখান থেকে 4টে এসছে। জি গিভস এনার্জি, এইচ হচ্ছে এনথালপি, এস হচ্ছে এনট্রপি, আর এখানে তো টি তো এখানে চলেই গেছে, টি তো এখানে রয়ে গেছে, তাহলে টিটা এখানে আর ধরলাম না। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা হচ্ছে তোর কি না স্টেট ফাংশন। আর পাথ ফাংশন হচ্ছে দুটো, কিউ আর ডাব্লিউ। এইগুলোকে সবই কিন্তু ডেল্টা দিয়ে তুই লিখতে পারবি, কিন্তু এই দুটোকে ডেল্টা দিয়ে লিখতে পারবি না, ডেল দিয়ে লিখতে হবে। ডেল সাইন এরকম ধরনের, এরকম করে দেওয়া থাকে ডেল সাইন। তো অনেক কথা বলতে বলতে যাচ্ছি, তুই নতুন কথা তুই শুনবি, আরো আস্তে আস্তে শুনতে থাকবি। থার্মোডাইনামিক্স কিন্তু তোকে ভালো করে বুঝতে হবে। তুই যদি একবার বুঝে, আমি তোকে বুঝিয়ে দেবো ভালো করে, তোকে এরকম করে কেউ বলবে না বইতে, কিন্তু বইয়ের কথা আমি বলবো না। বই আরিয়ান্তের বইতে পর্যন্ত দেখেছি এসব গন্ডগোল করা আছে। তো আমি গ্লাসস্টোনের বই পড়েছি, আমি থার্মোডাইনামিক্সে আলাদা করে বই পড়েছি। আমি তোকে বলছি, আমি এক্সপ্লানেশন দিচ্ছি তোকে, তুই ভালো করে ব্যাপারটা বুঝে নে, তো কোনো অসুবিধার কিছু নেই। নিটের জন্য কাজে লাগবে, কারণ নিটের কোশ্চেন কিন্তু হাই লেভেলের কোশ্চেন, যেটা কি বই পড়ছিস না পড়ছিস সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয়, তোকে কিন্তু সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা দেখ, স্টেট অফ এ সিস্টেম কি, স্টেট অফ এ সিস্টেম কি না, স্টেট অফ এ সিস্টেম হচ্ছে, স্টেট অফ এ সিস্টেম কি বুঝতে পারছি না, কি অলিভিয়া স্যার, কিসের ডিফারেন্স? স্যার ওই যেটা ডেল্টা এরকম লেখে, একটা ডি লেখে, আর যেটা ওই রকম করে এরকম করে লিখলেন, যেটা ওই তিনটেই তো ছোট, মানে যেটা কম আছে সেটা এই আপনি একবার বলেছিলেন স্যার, কিন্তু আমি না ভুলে গেছি, একবার আরেকটা বলে দেবেন? এই
এই ডেল্টাটা হচ্ছে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের মধ্যে, ধর একটা, আমি কথার কথা বলছি, একটা এ অবস্থা থেকে এ সিস্টেমে স্টেট, এখানেই বুঝতে পারবি, স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে। তো এখানে টেম্পারেচার T1, এখানে প্রেসার P1 V1। তো স্টেট 2 তে টেম্পারেচার হয়তো T2, কিন্তু প্রেসার P1 ও আছে V1 ও আছে। তো এটা যদি ফাইনাইট ডিফারেন্স হয়, মানে যথেষ্ট পরিমাণে ডিফারেন্স হয়, তখন কিন্তু আমরা লিখব ডেল্টা টি ইকুয়ালস টু T2 মাইনাস T1। যদি দেখা যায় যে T1 আর T2 এর মধ্যে অতটাও ডিফারেন্স নেই, হয়তো T2 T1 হয়তো 31.5, এটা হয়তো 31.6, অতটাও ডিফারেন্স নেই, তখন কিন্তু আমি ডিটি লিখতে পারি। বা এর মাঝখানে মাঝখানে যদি কোনো স্টেপ থাকে, ধর এইটা ছোট একটা, ধর এরকম এরকম ডিফারেন্স যেগুলো, সেগুলো হচ্ছে ডিটি, এগুলো হচ্ছে ডিটি, এগুলো লিখতে পারি। আর ডেল্টা, এই ডেল্টাটা সাইনটা হচ্ছে কি না, শুধুমাত্র কিউ এর জন্য লেখা যাবে, শুধুমাত্র ডাব্লিউর জন্য লেখা যাবে, অনলি ফর পাথ ফাংশন। পাথ ফাংশনের জন্য লেখা যাবে। পাথ ফাংশন মানে কি, যারা পাথের উপর ডিপেন্ড করে, স্টেটের উপরে যেগুলো ডিপেন্ড করে তাকে বলে স্টেট ফাংশন। স্টেট মানে কি, মানে হচ্ছে তুই যখন একটা, তোর কাছে একটা, ধর 1 বোতল জল আছে, হ্যাঁ, আমার কাছে এরকম 1 বোতল জল আছে। তো আমি কি বলছি, আমি কিছু জিনিসকে ফিক্সড করে দিলাম, এর ভলিউম কতটা ফিক্সড আছে, এর টেম্পারেচার কত ফিক্সড, যত থার্মোডাইনামিক প্যারামিটার আছে সব ফিক্সড। দেখ, thermodynamic system should certain state when all its properties are fixed, তখন এটা হচ্ছে একটা সিস্টেম। এবারে আমি একে গরম করলাম, যেই গরম করলাম না, তখন টেম্পারেচার বেড়ে গেল, সেটা কিন্তু আর এই সিস্টেমটা রইল না, সেটা আর একটা সিস্টেম হয়ে গেল, সিস্টেম 2 হয়ে গেল। সিস্টেম, একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে যখন যাবে, তখন এক বা একাধিক থার্মোডাইনামিক প্রপার্টি চেঞ্জ হবে। সে একটাও হতে পারে, টেম্পারেচারও চেঞ্জ হলো, প্রেসারও চেঞ্জ হলো, বা টেম্পারেচার চেঞ্জ হলো, ভলিউমও চেঞ্জ হলো। তো এক বা একাধিক যদি থার্মোডাইনামিক প্যারামিটার যদি চেঞ্জ হয়, তখন তাকে বলা হবে কি, স্টেট অফ এ সিস্টেম। একটা স্টেট 1, একটা স্টেট 2, একটা স্টেট 3, এরকম ধরনের হতে পারে। আর একটা স্টেট থেকে আর একটা স্টেটে যেতে গেলে যে প্রসেস করতে হয়, সেই প্রসেসটাকে বলে কি, থার্মোডাইনামিক প্রসেস। আমি একটা স্টেট থেকে আর একটা স্টেপে কিভাবে যাব, অনেক রকম ভাবে যেতে পারি। আইসোথার্মাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপরে আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, সাইক্লিক প্রসেস, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, প্রচুর রকমের প্রসেস আছে, এগুলোকে বলে থার্মোডাইনামিক প্রসেস। তো স্টেট অফ এ সিস্টেম কথাটার মানে বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। এগুলো কিন্তু বোঝাটা জরুরি পরের দিকে যাওয়ার জন্য, এগুলো না বুঝলে কিন্তু পরে বেকার হয়ে যাবে, ফালতু হয়ে যাবে, পড়া আর না পড়ানো সমান হয়ে যাবে। থার্মোডাইনামিক্স কিছুই মাথায় ঢুকবে না। থার্মোডাইনামিক্স হচ্ছে এখানে আমাদের টাফেস্ট চ্যাপ্টার, যত চ্যাপ্টার আছে 11, 12 মিলিয়ে সব থেকে কঠিন চ্যাপ্টার হচ্ছে থার্মোডাইনামিক্স। স্টেট অফ এ সিস্টেম কথাটার মানে কি, কথাটা বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো কথা, এত বুঝতে পারছিস। আচ্ছা ঠিক আছে, আমি আমি তোকে একটা প্রশ্ন আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। হ্যাঁ, দেখ, থার্মোডাইনামিক্সে কিন্তু আমি অনেক প্রশ্ন করতে করতে এগোবো, ডোন্ট মাইন্ড। আমরা একটা প্রশ্ন করছি, একটা প্রসেস, তো প্রসেসটা ধর এখান থেকে শুরু হলো এই পর্যন্ত, এটা হচ্ছে প্রেসার ভলিউম। তো এখানে W1 ওয়ার্ক, এখানে হচ্ছে W2 ওয়ার্ক। তো আমি তোকে জিজ্ঞাসা করছি যে W1 কি গ্রেটার দ্যান W2, নাকি W1 লেস দ্যান W2, নাকি W1 ইকুয়ালস টু W2, নাকি ক্যান নট বি প্রেডিক্টেড।
দেখি কি বলিস, কমেন্ট বক্সে লেখ। লিখেছে আমার মনে হচ্ছে ডি। অনেকেই লিখছে ডি, আবার দেবাদিতা লিখছে বি। আচ্ছা, ডিও লিখছে, অলিভিয়া লিখছে ডি, ক্যান নট বি প্রেডিক্টেড। আচ্ছা আচ্ছা, ক্যান নট বি প্রেডিক্টেড, এই আবার কে কি লিখছে, আমার খুব মজা লাগছে। স্যার অপশন বি, মানে W1 লেস দ্যান W2। আচ্ছা, আমার তো বেশ মজাই লাগছে আর কি, আনন্দই লাগছে। তো আচ্ছা, যারা ডি অপশন বলছে, কেন বলছে ডি অপশনটা, কেন বলছে প্রথমে এটা শুনে নি, যে ডি অপশনটা কেন বলা যাবে না, মানে কি বলা যাবে না, মানে কি এখানে যা ইনফরমেশন আছে তাতে বলা যাবে না, নাকি তুই বলতে পারছিস না? ক্যান নট বি প্রেডিক্টেড কথাটার মানে অন্যরকম হতে পারে। দেখ, আমার দ্বারাই বলা সম্ভব নয়, এরকম একটা অপশন পেয়ে গেছি, কত সুন্দর ব্যাপার। হিজুতা বল ডি বলেছিস তুই, অলিভিয়া বল ডি বলেছিস। ক্যান নট বি প্রেডিক্টেড কেন, ক্যান নট বি প্রেডিক্টেড মানে কি? স্যার যেহেতু মানে ওটা ওই ডেল্টা ডাব্লিউ দিয়ে ওটা হচ্ছে না, তো ওটা যেহেতু ট্রানজিয়েন্ট স্টেট একটা, তাই জন্য কোনটা বেশি কোনটা কম কি করে বুঝবো? তো আমি ওই জন্যে বললাম যে ওটা প্রেডিক্ট করতে পারছি না। আস্তে আস্তে ঢুকছে মাথায়। আমি তো বারবার বলেছি যে ওয়ার্ক কখনো একটা পয়েন্টে ডিফাইন করা যায় না। এই পয়েন্টে ওয়ার্ক এত আর এই পয়েন্টে ওয়ার্ক এত, এরকম হয় না কখনো। ওয়ার্ক মানে কি, আমি যদি প্রেসার ভলিউম দিই, এটাও ওয়ার্ক নয়, এটাও ওয়ার্ক নয়। ওয়ার্ক কি না, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক, এই পুরোটাই হচ্ছে ওয়ার্ক। মানে প্রেসার আর ভলিউমের চেঞ্জের মাল্টিপ্লিকেশন। এই যে ভলিউমের চেঞ্জ হয়েছে, প্রেসার হচ্ছে এইটা, প্রেসার ইনটু ভলিউমের চেঞ্জ V2 মাইনাস V1, এইটা পুরোটা জায়গাটা ওয়ার্ক। এইখানে ওয়ার্ক আর এইখানে ওয়ার্ক এরকম হয় না। দেবাদ্রিতা, তুই কিন্তু একেবারে ভুল বুঝেছিস। ওয়ার্ক, আমি বারবার একটা জিনিস বলছি যে কোন ওয়ার্ক ইজ নট আ পয়েন্ট ফাংশন। পয়েন্ট ফাংশন মানে কি, ওয়ার্ক কোন একটা স্টেটে ডিফাইন করা যায় না। ওয়ার্ক হচ্ছে একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাওয়ার জন্য যে প্রসেসটা হয়েছে, সেটাই হচ্ছে ওয়ার্কের প্রসেস। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা কর, কোনো অসুবিধা থাকলে আমাকে বল। কিন্তু ব্যাপারটা, কনসেপশনটা তোর যদি ডেভেলপ করে যায়, তাহলে তোর মতো রাজা কেউ হবে না। তুই তোর স্যারদের শিখিয়ে দিবি, এরকম ধরনের কনসেপশন আমি ডেভেলপ করিয়ে দেবো, কোনো প্রবলেম কিছু হবে না। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। আমি একটা এরকম প্রেসার ভলিউম লিখে যদি এরকম এখানে W1 ওয়ার্ক, এখানে W2 ওয়ার্ক লিখি, তাহলে আমি হচ্ছে দোষী, আমি সব থেকে দোষী, কারণ আমি এটা করতে পারি না। আমার কি না, আমি কি করতে পারি না, আমার কাছে ব্যাপারটা এরকমই হবে যে আমি যদি প্রেসার ভলিউম এরকম লিখি, এরকম করে যদি কার্ভ আঁকি, তাহলে এখানে একটা প্রেসার আছে আর তার করসপন্ডিং একটা ভলিউম আছে, আর এখানেও একটা প্রেসার আছে, করসপন্ডিং একটা ভলিউম আছে। তো এই যে এরিয়াটা, এটাই হবে কিন্তু ওয়ার্ক ডান, এটাই হবে ওয়ার্ক ডান। এইটা মাথার মধ্যে নিয়ে নে। ওয়ার্ক ডান কিন্তু এখানে ওয়ার্ক W1 আর এখানে ওয়ার্ক W2, এটা হবে না। যদি হতো তাহলে তো ডেল্টা W কেউ লিখতো, ডেল্টা W তো দেখা যাবে না। ওই কথাটা বোঝাতে বোঝাতে আবার ঘুরিয়েই ওই একই জিনিস তোকে জিজ্ঞাসা করছি, যাতে করে দেখছি যে ওই জিনিসটা তোর মাথার মধ্যে ঢুকে গেছে কিনা। তো অনেকের অল্প অল্প ঢুকছে, অনেকে সন্দেহ প্রকাশ করছে যে স্যার এটা দিচ্ছে মানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, এটা হবে না, ওটা হবে না, নন, বা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে আর কি, আমার অ্যাটিটিউডটা দেখছে, এবার সাইকোলজিক্যালি আমাকে জাজ করছে, এরকম ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, যে ভাবছে যে
স্যার এটা দিচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে কিছু গন্ডগোল আছে, এটা দেবে না, ডি এর দিকে যাওয়া ভালো, কিছু বোঝা যাচ্ছে না, নান এইগুলো দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে ওইগুলো নিয়ে নাড়াচাড়া করছে। নট লাইক দ্যাট। আমি তোকে বোকাও বানাচ্ছি না, আমি তোকে বলছিও না, আমি তোকে একই কনসেপশনের উপর বেস করে, কারণ আমি জানি যে আমি যদি শুরুতে যদি এই কনসেপশনগুলো ডেভেলপ করাতে পারি, তাহলে এটা কোনো বোর্ডের কোশ্চেন নয় যে আমি তোকে একটা জিনিস বুঝিয়ে দেবো ছেড়ে দেবো, এরকম নয়। তো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই জায়গাটা হয়ে যাচ্ছে। তুই ভালো করে বিষয়টা লক্ষ্য করে দেখ যে আমি তোকে দেবাদিতা, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝতে পেরেছিস? মানে কোনো একটা পয়েন্টে যদি ডিফাইন করা যায় তবেই তাকে বলে স্টেট ফাংশন। কোনো একটা পয়েন্ট নয়, পাথ বরাবর যদি ওটা চেঞ্জ হয়, পাথ বরাবর যদি ডিফাইন করা যায়, তখন ওটা পাথ ফাংশন। তো পাথ ফাংশন মানে তার ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট বলে কিছু থাকবে না, সেটা দুটো পাথের মাঝখানে বিষয়টা থাকবে। দিস ইজ ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমি ওয়ার্ক এবং কিউ নিয়ে এই কথা বলছি, কারণ এটা তোকে অনেক প্রশ্নের অ্যান্সার দিতে হেল্প করবে। আমি তোকে বলছি, তুই আমার কথাটা মাথায় নে, তাহলে তুই বুঝতে পারবি। আসলে কনসেপশনগুলো এত মানে খুব ক্লিয়ার কাট থাকা দরকার এগুলোর অ্যান্সার করতে গেলে, যার জন্য আমাদের পড়তে গেলে কিন্তু সময়টা একটু লাগবে অবশ্যই। এবার দেখ ইকুইলিব্রিয়াম এবং নন ইকুইলিব্রিয়াম প্রসেস। ইকুইলিব্রিয়াম এবং নন ইকুইলিব্রিয়াম প্রসেস মানেটা কি? দেখ ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম প্রসেস মানেটা কি? দেখ আমরা থার্মোডাইনামিক্সে কিছু ভেরিয়েবলস এর কথা জানি, যাদের একটা সিস্টেমে তাদের ভ্যালুটা কি হয় না, সব সময়তেই কনস্ট্যান্ট থাকে। আমি তোকে একটা এক্সাম্পল দেখালে তুই বুঝতে পারবি। আমি তোকে এক্সাম্পলটা নিচে দেখাচ্ছি। ধর তুই এখানে একটা পিস্টন রয়েছে, আমার কথা ভালো করে তুই বোঝার চেষ্টা কর। ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অনেকেই বুঝতে পারে না, অনেকে মাথা খারাপ হয়ে যায় এইসব জিনিস বুঝতে গিয়ে। তোর এখানে একটা গ্যাস রয়েছে, এর উপরে এখানে একটা পিস্টন রয়েছে। এবারে পিস্টনটাকে আমি কিছু ঠেলছি না, কিছু করছি না, পিস্টনটা ফ্রিকশনলেস পিস্টন রয়েছে এবং এটা স্টেশনারি, মানে এটা থেমে আছে। তো এখানে যত মলিকিউল আছে সকলের এনার্জি বল, প্রেসার বল, টেম্পারেচার বল, অল দা থার্মোডাইনামিক প্যারামিটারস আর ফিক্সড। সেখানে কোনো কিছুর এখানের এই জায়গাটা আমি ধরলাম, এই জায়গাটা মলিকিউল আছে আর এই জায়গাটা মলিকিউল আছে, এর টেম্পারেচার আলাদা এর টেম্পারেচার আলাদা, তা হবে না। সকলেরই টেম্পারেচার একই। এখানে একটা মলিকিউল আছে, এই এরিয়ায় যা প্রেসার, এই এরিয়ায় প্রেসার কি আলাদা হবে? প্রেসার আলাদা হবে না। মানে সমস্ত টেম্পারেচার, প্রেসার, মোলস এই সব জায়গায় একই, কম্পোজিশন একই যদি হয়, তাহলে এটা বুঝতে হবে কিসে আছে না ইকুইলিব্রিয়ামে আছে। ভালো করে পড়। সিস্টেম ইন হুইচ স্টেট ভেরিয়েবলস মানে ওইগুলো টেম্পারেচার, প্রেসার, ভলিউম, মোলস, কম্পোজিশন এইসব হ্যাভ কনস্ট্যান্ট ভ্যালুস থ্রু আউট দ্য সিস্টেম is said to be in a state of thermodynamic equilibrium। সেটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু এ সিস্টেম ইন হুইচ, এবারে কি, এবারে তুই এটাকে ঠেলে দিয়েছিস, এবারে এটাকে পুশ করেছিস। যেই পুশ করবি তখন এর কাছাকাছি যে মলিকিউলগুলো আছে তার উপরে একটা এনার্জি, ওর উপরে একটা এনার্জি সে বেশি পাবে, কারণ তুই তো ওয়ার্ক করছিস। তো ওয়ার্ক করা মানে কি, এনার্জি কিছুটা ওই মলিকিউলসের উপর যাবে। তখন দেখা যাবে যে এইখানে যে গ্যাসগুলো সেগুলো কম্প্রেস হবে বেশি, কিন্তু এইখানে সেই মুহূর্তে এইখানের গ্যাসের উপর চাপটা পড়ছে না, কারণ তুই তো এইখানে ধাক্কাটা মেরেছিস। এই মলিকিউল ধাক্কা 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 করে করে এখানে আসতে তো সময় লাগবে। তাহলে এইখানের যে মলিকিউল আর এইখানের যে মলিকিউল, এই দুটোর মধ্যে কিন্তু কি নেই
এই দুটোর মধ্যে এক ভ্যালু নেই, ভ্যালুটা সেম নয়। তো একই সিস্টেমের মধ্যে এখানে মলিকিউলের আলাদা তার এনার্জি, এখানে তার মলিকুলের আলাদা এনার্জি। যদি এরকম হয়, দেখ, ইন হুইচ দ্য স্টেট ভেরিয়েবলস হ্যাভ ডিফারেন্ট ভ্যালুজ ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য সিস্টেম ইজ সেড টু বি নন ইকুইলিব্রিয়াম স্টেট। আবার বলছি, পিস্টনটা দেয়া রয়েছে, পিস্টনে কিছু ধাক্কাধাক্কি করিসনি, তো মলিকিউলস গুলো আছে তারা দৌড়দৌড়ি করছে, সব জায়গায় মলিকিউল সমান এনার্জি, যত থার্মোডাইনামিক প্যারামিটার, টেম্পারেচার, প্রেসার, ভলিউম, হেনা তেনা, এনার্জি ফেনার্জি সব কিছু সব জায়গায় সমান আছে। এবারে তুই পিস্টনটাকে একটু ধাক্কা মেরেছিস, তো পিস্টনের গায়েতে যে মলিকিউল গুলো আছে তার উপরে আগে ধাক্কাটা পড়েছে, তো ওর এনার্জিটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। সেই ধাক্কাটা পরে যখন যাবে অতটাও যাবে না ধাক্কাটা। ন্যাচারালি একই সিস্টেমের মধ্যে ডিফারেন্ট পার্টসে থার্মোডাইনামিক যে প্যারামিটার গুলো, মানে টেম্পারেচার, প্রেসার, কম্পোজিশন, হেনা তেনা, এই সমস্ত গুলোর কিন্তু ডিফারেন্স হয়ে যাবে। তখন তাকে বলে নন ইকুইলিব্রিয়াম স্টেট। কথাটা ক্লিয়ার কি ক্লিয়ার নয় আমাকে বল। দেখ, আমি তোদেরকে শেখাবোই থার্মোডাইনামিক্স, আমি ভালোভাবে শেখাবোই, আমার যা সময় লাগবে, আমি তোকে এক্সট্রা ক্লাস দেবো আমি, কিন্তু আমি চাই যে থার্মোডাইনামিক্সে মাস্টার হবি, কারণ থার্মোডাইনামিক্স বোঝে না এরকম সংখ্যা, আমি বলবো 95% স্টুডেন্টই কিন্তু বুঝতে পারে না থার্মোডাইনামিক্স ব্যাপারটা কি, বোঝে না। তার অনেক কারণ আছে, তার কারণ মেনলি আমাদের বইগুলো লেখাটা, বইতে এমন ভাবে লেখা থাকে যে ভুল মানে করবে, তুই বই পড়লেই কিন্তু মানেটা তোর কাছে ভুল দাঁড়াবে, ভুল একটা আইডিয়া দেবে তোকে। তো এই ব্যাপারটা কি বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম, নন ইকুইলিব্রিয়াম স্টেট। এবারে নন ইকুইলিব্রিয়ামটা আরেকবার বলবেন? নন ইকুইলিব্রিয়াম হচ্ছে কি, তার ডিফারেন্ট পার্টে একটা সিস্টেম মানে কি, একটা কন্টেনার রয়েছে, তার মধ্যে অনেক গ্যাস মলিকিউলস রয়েছে, তো তার ডিফারেন্ট পার্টে কিন্তু একই রকমের এনার্জি বা থার্মোডাইনামিক প্যারামিটার গুলো যদি একই না থাকে, যদি ডিফারেন্ট থাকে, একই রকম যদি না থাকে, এক জায়গায় টেম্পারেচার এক, আরেক জায়গায় টেম্পারেচার আর এক জায়গায় প্রেসার এক, আরেক জায়গায় প্রেসার আর এক, যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা নন ইকুইলিব্রিয়াম স্টেট বলে আমরা ধরব। কিন্তু এবারে আমি তোকে একটা জিনিস বলি, আমরা থার্মোডাইনামিক্সে যত স্টেট নিয়ে আমরা আলোচনা করব, যা যা ক্যালকুলেশন আমি তোকে দেখাবো, এখানে প্রচুর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, আমি তোকে করে দেখাবো, আমি করে দেখাবো। তো আমি তোকে একটাই জিনিস বলবো যে আমরা থার্মোডাইনামিক্সে কিছু কিছু লিমিটেশনস রয়েছে, না লিমিটেশনস তো আছে, থার্মোডাইনামিক্সের তো ভুল ভ্রান্তি রয়েছে, তো তাতে একটাই ব্যাপার আমি তোকে বলবো, সেটা হচ্ছে কি না, থার্মোডাইনামিক্সে সবসময়তেই থার্মোডাইনামিক্সে ধরে নেওয়া হয়েছে যে স্টেটটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামেতেই আছে। যদি একটা স্টেটের ডিফারেন্ট পার্টে যদি ডিফারেন্ট রকমের থার্মোডাইনামিক প্যারামিটার থাকে, তাহলে ওই স্টেটটাকেই ডিফাইন করা যাবে না। স্টেট মানে কি? স্টেট মানে একটা ফিক্সড টেম্পারেচার, প্রেসার, ভলিউম, নাম্বার অফ মোলস, এইসব ফিক্স থাকবে, তাকেই বলে স্টেট। তো একটা স্টেট আবার তার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট, তাহলে তো মানেই দাঁড়ালো না। তো থার্মোডাইনামিক স্টেট কথাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তার ইচ অ্যান্ড এভরি পার্টে একই রকমের থার্মোডাইনামিক প্যারামিটারগুলো উল্লেখ থাকবে, ফিক্সড থাকবে, টেম্পারেচার, প্রেসার, ভলিউম সমস্ত পার্টে। সেটা বড় সিস্টেম হতে পারে, ছোট হতে পারে, যা খুশি হতে পারে, আমার জানার দরকার নেই। কিন্তু আমি তোকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে নন ইকুইলিব্রিয়াম স্টেট বলে কোনো কথা হবে না, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে কোনো কথা হবে না। এটা আমি তোকে বললাম ইকুইলিব্রিয়াম আর নন ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে ডিফারেন্স হিসেবে বললাম, কিন্তু তাদের মধ্যে ইকুইলিব্রিয়াম স্টেটই রয়েছে, নন ইকুইলিব্রিয়াম স্টেট বলে কিছু এক্সিস্ট করে না, তাকে তাহলে স্টেট বলা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে না, ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য ওয়েট করতে হবে। তুই বলবি এরকম হতে পারে না, পিস্টনটাকে আমি ধাক্কা দিচ্ছি, এরকম হতে পারে না, আপনি উল্টো পাল্টা বলছেন, পড়বো না পরের দিন থেকে। না, রাগ করিস না, রাগ করতে নেই। রাগ করছিস কেন? আমি কথাটা যেটা বলছি সেটা তুই বোঝার চেষ্টা কর, রাগ করলে হবে না। তুই আমাকে প্রবলেমের কথা বল, আমি তোকে অ্যান্সার দেব। আমি এই জিনিস নিয়েই থাকি সবসময়, কোনো চাপ নেই।
আমি তোকে বলছি নন ইকুইলিব্রিয়াম কি স্টেট কি হতে পারে না? হতে পারে। তুই পিস্টন দিয়ে ধাক্কা দিয়েছি, ধাক্কা দিয়ে বলছিস যে এই তো নন ইকুইলিব্রিয়াম স্টেট হয়েছে, ঠিক আছে, কিন্তু থার্মোডাইনামিক্সের কোনো কিছু করার জন্য আমাকে তখন কি করতে হবে? আমি ওই অবস্থায় কোনো থার্মোডাইনামিক অপারেশন করতে পারবো না, মানে ওকে টেম্পারেচার প্রেসার দিয়ে চেঞ্জ করা বা এইসব করা, এসব কিছু করতে পারবো না। আই হ্যাভ টু ওয়েট ফর ইকুইলিব্রিয়াম। আমাকে ইকুইলিব্রিয়ামের জন্য ওয়েট করতে হবে। অনেকক্ষণ ধরে ধাক্কা দিয়েছি, এবারে ধাক্কা দেওয়ার পরে মলিকুলগুলো গেছে, গিয়ে পরের মলিকুলকে ধাক্কা লেগেছে, আবার পরের মলিকুলকে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগতে এক সময় তো আবার সকলের এক হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমি নন ইকুইলিব্রিয়াম স্টেট নিয়ে কিন্তু কোনোভাবেই আমি ওকে কোনো প্রসেস রান করাতে পারবো না। আমার এই কথাটা বোঝার চেষ্টা কর, আমার কথাটাকে অন্যভাবে মানে করিস না। নন ইকুইলিব্রিয়াম স্টেট হতে পারে, কিন্তু থার্মোডাইনামিক্সে সেরকম স্টেট নিয়ে আমি ইউজ করতে পারবো না। আমাকে ওয়েট করতে হবে ফর ইকুইলিব্রিয়াম স্টেট। যে ইকুইলিব্রিয়াম হয়ে গেল তখন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইকুইলিব্রিয়াম স্টেট, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম বলছি, সেটা আসলে কি? এটাই তো বলা হয়নি যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামটা আসলে কি। তুই বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা আমি পড়েছি, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আসলে কি? চল দেখি। ব্যাপারটা মজাদার ব্যাপার যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কি সেটা আমি তোকে পরে বলছি, আগে কিন্তু আমি ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা বলেছি। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হচ্ছে এক রকমের ইকুইলিব্রিয়াম নয়, আসলে এটা 3 রকমের ইকুইলিব্রিয়াম। কি? চল দেখি। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই 3টে ইকুইলিব্রিয়াম যখন, কি মারাত্মক ব্যাপার বুঝতে পারছিস যে 3খানা চ্যাপ্টারকে একসাথে কম্বাইন করে একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম চলে। থার্মোডাইনামিক্সের ব্যাপার বুঝতে পারছিস তো? সেই জন্যই তো এত ঝামেলা না। এটা এটা কেউ পড়াতে চায় না এসব নিয়ে। তো থার্মোডাইনামিক্স দেখবি স্কুলে পড়া শুরু হবে, শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আসলে টিচাররাও চাপ নিতে চায় না, পড়াবার তোর বোঝার আগেই শেষ হয়ে গেছে, যাতে না তুই কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারিস। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম 3 রকমের ইকুইলিব্রিয়ামের কম্বিনেশন: মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল। তো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কি? এটা তুই ফিজিক্সে পড়ে থাকবি। যাকে আমি ফিজিক্সে এক্সপার্ট নই, কিন্তু আমি তোকে বলে দিতে পারি যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কি। চল মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম কি জাস্ট এগুলো একটু বলে দিই, এসব তো আমাকেই বলতে হবে। তো মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম সেটা কি? দেখ, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, তুই একটা ওয়েট এখানে রাখা রয়েছে, তো তার মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স mg, আর উল্টো দিকে এখানে পাটাতনটা রয়েছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা ফোর্স দিচ্ছে, বা কেউ হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাতে করে একটা ওয়েট রয়েছে। তো mg যতখানি নিচের দিকে, পুলটা নিচের দিকে, ও ততখানি আপওয়ার্ড একটা ফোর্স দিয়ে রয়েছে, নিউটনসের 3rd ল এর মতোই। তো ওটা যদি একটা স্ট্যাটিক পজিশনে থাকে, দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম। দিস ইজ কল্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, যে আপওয়ার্ড একটা ফার্স্ট, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড দুটোকে কাউন্টার ব্যালেন্স করছে। এসব ফিজিক্সের লোকেরা এসব নিয়ে চিন্তা ভাবনা করে, আমরা এসব কথা বলি না, ভয়েতেও বলি না সব। থার্মাল ইকুইলিব্রিয়াম, এটাও ফিজিক্সের একটা হিটের একটা পার্ট। তো সেখানে কি না, একটা হট আর বডি, একটা T1 একটা T2, তো T1 গ্রেটার দ্যান T2, এটা হট, এটা কোল্ড। তারপরে আলটিমেটলি কিন্তু এটাও T হয়ে গেল, এটাও T হয়ে গেল, এরকম হয়ে গেল। তাই যদি হবে তাহলে এটা কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম। এখানে বুঝতে হবে তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়েছে, মানে হিটের দুদিকেই ব্যালেন্স করে গেছে। দিস ইজ কল্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। হটার বডি, কোল্ডার বডি, একদিক থেকে আরেক দিকে হিট যাওয়ার পরে যে সিচুয়েশনটা হলো সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মোডাইনামিক্স মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা আরেকবার বলবেন? মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম একেবারেই সোজা, যে তোর কোনো কিছু একটা বডি মেকানিক্যাল ওয়েতে যেটা হয়। মেকানিক্যাল ওয়েতে মানে কি? মেকানিক্যাল ওয়েতে মানে আমরাও এখানে
বলতে পারি যে এরকম একটা ধর কত কথা বলি, এরকম ধর না, এটা কেন আঁকলাম, গ্রাফ তো করবো না, বাদ দে, এটা বাদ দে। এখানে ধর আমি একটা পিস্টন আঁকি, পিস্টন আঁকি, পিস্টন আঁকছি এটা দিয়ে, এরকম দিলাম, এইটা একটা পিস্টন। এখানে ধর এখানে একটা গ্যাস আছে, তার প্রেসার হচ্ছে ধর পি গ্যাস, আর এইখানে একটা ওয়েট আছে, এদিকে একটা প্রেসার দিচ্ছে, আর এই গ্যাসটা এখানে রয়েছে। তো যদি এটা যদি স্ট্যাটিক থাকে তার মানে কি, উপর থেকে নিচের দিকে প্রেসারটা ধরলাম পি এক্সটার্নাল, ওইখানে রয়েছে হলেতে যে কাপবার্ড রয়েছে টানো ওখানে, হলেতে ওইদিকে না, এইদিকে আছে, এই সাইডে আছে, পি এক্সটার্নাল আর পি গ্যাস। বাইরে থেকে যে প্রেসারটা সেটা হচ্ছে, এখানে আমরা এইভাবে কাজে লাগাবো, পি এক্সটার্নাল ইকুয়ালস টু কি, পি গ্যাস। এটা হচ্ছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। এবারে যেই তোর পি গ্যাস যদি বেশি হয় তাহলে পি এক্সটার্নালের চাইতে তখন পিস্টনটা এই উপরের দিকে উঠে যাবে, আরো উঠে যাবে, তখন মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা ডিস্টার্ব হয়ে আবার খানিকটা বাদে থামবে। তাহলে দুটো কি হবে, আবার যখন ইকুয়াল হবে বা এইসব হবে সেটা আমি পরে বলছি, সেসব জিনিস নিয়ে আলোচনা করব। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তুই পিস্টন দিচ্ছিস, তো পিস্টনের উপরের থেকে প্রেসার আর নিচের যে গ্যাসের প্রেসার এটা যখন ইকুয়াল হয়ে যাবে তখন ওটা স্ট্যাটিক থাকবে, পিস্টনটা ওঠানামা করবে না। দিস ইজ কল্ড মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। কথা বুঝেছিস না বুঝিসনি আমাকে বল। এই জিনিসটাকেই বলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। বুঝেছি। থার্মাল ইকুইলিব্রিয়াম তো বললামই, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম নিশ্চয়ই বলার দরকার নেই। তবে কেমিক্যাল রিয়াকশন তো হবে না এখানে, রিয়াকশন হলে তো রিয়াকশন যদিও বা হয়, নাম্বার অফ মোলস মলিকিউলস এসবের কোনো চেঞ্জ হবে না। কম্পোজিশনে চেঞ্জ হলে সেটা স্টেটটা ইকুইলিব্রিয়ামে আর থাকবে না, কম্পোজিশনে চেঞ্জ হবে না। যাদের রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে তাদের কিন্তু কম্পোজিশনটা একই রকমের থাকবে, রেশিওটা একই রকমের থাকবে। দ্যাট ইজ কল্ড ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই যে তিনটে ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল, থার্মাল আর কেমিক্যাল, এই তিনটে ইকুইলিব্রিয়ামকে একসাথে বলে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো আমি অনেক কথা বললাম, প্রচুর কিছু কথা বাকি রয়েছে, অনেক কথা বাকি রয়েছে। তো আমি সেসব কথা বলবো। অনেকেরই বোধহয় নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে, মানে ঢুকছে বেরোচ্ছে এরকম করছে আর কি। এনিওয়ে সেসব কিছু ব্যাপার নয়, আমি তো ভিডিওটা পাঠিয়েও দেবো, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এটা পড়বি, এরপরে একটু